হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা। নার্সিং ভর্তি ইচ্ছুক শিক্ষার্থীদেরকে আজকে ইংরেজির চমৎকার একটা ক্লাসে আমরা স্বাগতম জানাচ্ছি। আজকের ক্লাসে আমরা ইংরেজির আমাদের বিগত বছরগুলোতে বিএসসি এবং ডিপ্লোমার মধ্যে যে প্রশ্নগুলো এসেছে সেই প্রশ্নগুলো কেমন স্ট্যান্ডার্ড, সেই প্রশ্নগুলো কোন কোন টপিক থেকে আসতেছে এবং সেগুলোর উত্তর আসলে কিভাবে আমরা চিন্তা করব, উত্তর কিভাবে দিব, এই প্রত্যেকটা আলোচনা আজকের ক্লাসে একদম গোছানো ভাবে থাকবে। আমরা কোয়েশ্চেন ব্যাংকের ইংলিশ ক্লাসটাকে আমরা খুব সুন্দরভাবে গুছিয়েছি এবং আজকের ক্লাসে কিন্তু শুধুমাত্র আমরা কোনো কনসেপ্ট না, আমরা প্রত্যেকটা প্রশ্নের আমরা বিশ্লেষণ শিখব। সো আশা করতেছি আজকের ক্লাসটা শেষ করার মাধ্যমে তোমাদের এই প্রশ্নগুলো এবং এটার সাথে যে আলোচনাগুলো আমি আজকে করব এখান থেকে তোমরা তোমাদের নার্সিং ভর্তি পরীক্ষায় 2025 সালে তোমরা কমন পাবে অথবা অনুরূপ প্রশ্ন তোমরা অবশ্যই পাবে। সো ক্লাসটা বেশি ইম্পর্টেন্ট। ক্লাসটা যেহেতু আমাদের সকলের জন্য উন্মুক্ত হয়েছে, সো সবাই ক্লাসটাকে তোমরা শেয়ার করতে পারো এবং তোমাদের বন্ধুদের কাছে একটু জানিয়ে দাও। হ্যাঁ, তোমরা ক্লাসটা কে কোথায় থেকে দেখছো ভাইকে একটু জানাও। আমি একটু চাইবো আজকের ক্লাসটা প্রচুর পরিমাণে শেয়ার হোক, সবাই যেন আজকের ক্লাসে জয়েন করতে পারে, জানতে পারে। ঠিক আছে, আমি একটু দেখে নিই তোমাদেরকে কারা কারা ক্লাসটাতে যুক্ত আছো একটু আমি দেখি। এই যে সীমা সাহা আছে, তারপর হচ্ছে দুলন সামিয়া আছে, অনেকেই আছে ক্লাসের মধ্যে। ওকে, আজকের ক্লাসটা কিন্তু বেশ আমরা খুব ডিটেইলসে নিব, বুঝছো? আমরা টপিক আলোচনা করার সাথে সাথে পুরো কনসেপ্টকে আমরা ক্লাসের মধ্যে শেষ করব। সো তোমরা ক্লাস সম্পর্কে তোমরা জানাও, ক্লাসটাকে শেয়ার করে দাও দ্রুত। ঠিক আছে, আচ্ছা আমাদের সাথে ইতিমধ্যে অনেকে জয়েন করে ফেলছে, 50 জনের উপরে। আচ্ছা আমরা একটু তোমাদের থেকে সময় নিব ক্লাসের শুরুতেই। আসসালামু আলাইকুম ভাইয়া। ওয়ালাইকুম আসসালাম। ক্লাসের শুরুতেই তোমাদের থেকে আমি 10 সেকেন্ড টাইম নিব। সেটা হচ্ছে 10 সেকেন্ডের মধ্যে তোমরা ক্লাসটাকে একটু শেয়ার করো। হ্যাঁ, 1 মিনিট শেয়ার করে দাও। কেন যে ভাই কেন শেয়ার করবে? কারণ হচ্ছে তোমাদের সামনেই নার্সিং এর পরীক্ষা, একদম কাছে, তাই না? একেবারেই কাছে পরীক্ষাটা। এখন এই টাইমে এসে যদি তুমি চিন্তা করো তোমার ক্লাসটা শেয়ার করার মাধ্যমে তোমার কোনো ফ্রেন্ড আজকের ক্লাসটা করলো এবং এই ক্লাসটা থেকে তার প্রশ্ন হুবহু কমন পড়লো অথবা অনুরূপ প্রশ্ন তার পরীক্ষায় আসাতে সে পারলো এবং ভালো একটা নার্সিং কলেজ চান্স পেলো, এই যে তার কেরিয়ার গড়ার ক্ষেত্রে, তার স্বপ্নকে বাস্তবায়ন করার ক্ষেত্রে তুমি যে ভূমিকা রাখলা, এটার একটা ফিডব্যাক কোনো না কোনো ভাবে তুমি পাবা। এটা হোক একটা অবজেক্টিভ কিছু একটা জিনিস পাবা তুমি, হ্যাঁ ম্যাটেরিয়ালিস্টিক কিছু পাবা, অথবা তুমি ডিভাইন কিছু পাবা। হ্যাঁ, আমরা ম্যাটেরিয়ালিস্টিক সবকিছু পাবো এমনটা না, কিছু জিনিস ডিভাইন হয়, কিছু জিনিস স্পিরিচুয়াল হয়। তুমি দোয়া পাবা, তুমি মানুষের ভালোবাসা পাবা, হ্যাঁ এটা দিয়ে তুমি অনেক দূর যেতে পারবা। ওকে, সো এটাই বলবো, এটার জন্য কোনো পুরস্কার নাই যে শেয়ার করলে আমি তোমাকে টাকা দিব, কিছু দিব, নট নেসেসারি লাইক দ্যাট। সো ক্লাসটা শেয়ার করে দাও একটু। ভাই কেমন আছেন? চট্টগ্রাম থেকে বলছি ভাইয়া, আমি কিশোরগঞ্জ থেকে। ওকে, অনেকেই আমাদের কিশোরগঞ্জ থেকে যুক্ত হয়েছে, কিশোরগঞ্জ। হ্যাঁ, ওকে, আমরা তাহলে শুরু করছি। হ্যাঁ, আজকের আলোচনা। সো প্রত্যেকে মনোযোগ দিয়ে একদম শেষ পর্যন্ত ক্লাসটা করবা। ওকে, চলো তাহলে ক্লাস শেয়ারের কাজ শেষ, আমরা আমাদের আলোচনায় আসি। আজকে আমরা আলোচনা করব আমাদের নার্সিং এর ডিপ্লোমা এবং বিএসসি এর কোয়েশ্চেন ব্যাংকের আমরা একটা অ্যানালাইসিস ক্লাস করব। প্রশ্ন ধরব, প্রশ্নের বিশ্লেষণ করব, ধরব আর বিশ্লেষণ করব। ওকে, সো তোমরা যেটা করবা, তোমাদের কাজ হচ্ছে এই ক্লাস চলাকালীন তোমরা অ্যানসার জানাবা যে এটার উত্তর এইটা, এটার উত্তর এইটা, এভাবে অ্যানসার গুলো জানাবা। ঠিক আছে, ওকে চলো প্রথম প্রশ্ন। হ্যাঁ, আমরা প্রথম প্রশ্ন দিয়ে আলোচনা শুরু করছি। দেখো খুব খুব সুন্দর একটা প্রশ্ন। লতা ইজ আ সিঙ্গার। প্রথম প্রশ্ন কি বলেছে দেখো, লতা ইজ আ সিঙ্গার, শি সিংস ড্যাশ। লতা একজন গায়িকা এবং সে গান গায়। কিভাবে, কখন, কেন, কোন একটা উত্তর আমাদের সঠিক হবে। এখন এখানে কি বলছে এইটা একটু খুব সুন্দরভাবে সূক্ষ্মভাবে বোঝার চেষ্টা করো। লতা ইজ আ সিঙ্গার, লতা একজন গায়িকা, শি সিংস। ওকে, তাহলে এইখানে দেখো তো ছোট্ট বন্ধুরা, আমার ছোট্ট ভাইরা, বোনেরা, এইখানে যে ওয়ার্ডটা আছে সেটা কোন পার্ট অফ স্পিচ? এই যে সিংস, সিংস কোন পার্ট অফ স্পিচ? সিংস হচ্ছে একটা ভার্ব, রাইট? সিংস কি বলতো? এইটা হচ্ছে আমাদের একটা ভার্ব। এখন বলেছে সে কিভাবে গান গায়। এই ভার্বকে মডিফাই কে করতে পারে? ভার্বকে মডিফাই করার কাজটা কে করতে পারে, এইটা আমাদের জানতে হবে। দেখো আমরা যদি পার্ট অফ স্পিচের মডিফাই করে কারা কারা একটা যদি আমরা বিশ্লেষণ করি, দেখো নাউন এবং প্রোনাউনকে সবাই লিখে রাখো।
নাউন আর প্রোনাউনকে মডিফাই কে করে? এই দুইটাকে মডিফাই করে হচ্ছে অ্যাডজেক্টিভ। ওকে, নাউন এবং প্রোনাউন এই দুইটা পার্ট অফ স্পিচকে মডিফাই কে করে? অ্যাডজেক্টিভ। তাহলে প্রশ্ন হচ্ছে ভাইয়া, বাকি যে পার্ট অফ স্পিচ আছে তাদেরকে কারা মডিফাই করে? একটা সহজ অ্যান্সার, নাউন প্রোনাউন ছাড়া বাকি যারা আছে তাদেরকে মডিফাই করে হচ্ছে অ্যাডভার্ব। কে করে তাদেরকে বলতো? অ্যাডভার্ব। কে করে? অ্যাডভার্ব। তাহলে নাউন প্রোনাউন ছাড়া আমাদের হাতে কি আছে? আমাদের হাতে আছে হচ্ছে ভার্ব, আমাদের হাতে আছে কি আরো বলতো? আমাদের হাতে আছে হচ্ছে অ্যাডজেক্টিভ, আমাদের হাতে আছে অ্যাডভার্ব। এই যে তিনটা পার্ট অফ স্পিচ এবং পূর্ণাঙ্গ সেন্টেন্স, পূর্ণাঙ্গ কোন সেন্টেন্স যদি হয় সেইটাকেও কে মডিফাই করে? সেটাকে করে হচ্ছে একটা অ্যাডভার্ব। তাহলে আমরা কি এইটুকু বুঝলাম? বলো তো ভাইয়াকে, আমরা ক্লিয়ার? নাউন আর প্রোনাউন যদি থাকে তাকে মডিফাই করার জন্য আমার কাজ লাগে কার? একটা অ্যাডজেক্টিভ। অ্যাডজেক্টিভ দুইটা পার্ট অফ স্পিচকে মডিফাই করে ভাইয়ারা, কি? নাউন আর হইলো প্রোনাউন। তাহলে নাউন আর প্রোনাউন ছাড়া বাকি যেই পার্ট অফ স্পিচ গুলো আছে, সেটা হোক ভার্ব, সেটা হোক একটা অ্যাডজেক্টিভ, সেটা হোক একটা আরেকটা অ্যাডভার্ব। অ্যাডভার্ব কিন্তু অ্যাডভার্বকে মডিফাই করতে পারে, অ্যাডভার্ব কিন্তু একটা সেন্টেন্সকে মডিফাই করতে পারে। তাহলে এইটা আমরা মোটামুটি ক্লিয়ার? ক্লিয়ার এটা বুঝছো? হ্যাঁ, একটা অ্যাডভার্ব যে কোনো ভার্বকে, অ্যাডজেক্টিভকে, অ্যাডভার্বকে এবং সে পূর্ণাঙ্গ সেন্টেন্সকে মডিফাই করতে পারে। বেশ মজার একটা জিনিস। তাহলে এইখানে কি আছে? ভার্ব। তাহলে ভার্বকে মডিফাই করার জন্য আমার কি লাগবে? ভার্বকে মডিফাই করবে, সহজ কনসেপ্ট। ভার্বকে কে মডিফাই করে বলো তো ছোট্ট বাবুরা? ভার্বকে মডিফাই করে কে? একটা অ্যাডভার্ব। তাহলে আমার ভার্বকে মডিফাই করার জন্য লাগতেছে কাকে? একটা অ্যাডভার্ব লাগে। তাহলে খুঁজো এখানে কোনটা অ্যাডভার্ব? বিউটিফুল একটা অ্যাডজেক্টিভ। কোন ওয়ার্ডের শেষে যদি এফ ইউ এল থাকে সেটা হচ্ছে একটা অ্যাডজেক্টিভ। তাহলে এটা উত্তর হবে? উত্তর হবে না। অফ বিউটিফুলনেস, দেখো এখানে বিউটিফুলনেস এই ওয়ার্ডটা ডিকশনারিতেই নাই। হয় বিউটি হবে না হয় বিউটিফুল হবে। বিউটির সাথে কখনো নেস যুক্ত হয় না, সব সাফিক্স কিন্তু সব ওয়ার্ডের সাথে যায় না। সো এই ওয়ার্ডটা ডিকশনারিতে নাই, এটা ভুল। উইথ বিউটি, এখন সিংস উইথ বিউটি দিলা, ফাইন। এখন প্রশ্ন হচ্ছে কেন দিলা তুমি এটা? বিউটি কিসে আছে বলো? বিউটি হচ্ছে একটা নাউন ফর্ম, তাহলে তুমি তো নাউন দিতে পারবা না। কি লাগবে তোমার? অ্যাডভার্ব। তাহলে দেখো, বিউটি হচ্ছে নাউন, বিউটিফুল হচ্ছে অ্যাডজেক্টিভ, আর বিউটিফুলি হচ্ছে আমাদের অ্যাডভার্ব। আরেকটা জিনিস জেনে রাখো, এই বিউটির ভার্ব ফর্ম যদি আসে প্রশ্ন, যে দ্য ভার্ব ফর্ম অফ বিউটি, বিউটির ভার্ব কি, এইটা যদি প্রশ্ন তাহলে কি দিবা? দেখো তো, বিউটি কি আমরা একটু দেখি, একটা নোট করো। বিউটি এটা কিসে আছে? এটা হচ্ছে নাউন। ওকে, বিউটির ভার্ব কি? বিউটিফাই। বিউটিফাই এটা কি আমাদের ভার্ব। তারপর কি আছে? বিউটি থেকে অ্যাডজেক্টিভ নিয়ে বিউটিফুল। বিউটিফুল এটা কি আছে? এটা হচ্ছে আমাদের অ্যাডজেক্টিভ। আর অ্যাডভার্ব কি আছে? অ্যাডভার্ব হচ্ছে বিউটিফুলি। কি আছে? বিউটিফুলি। এটার চারটা ফর্ম সে দেখো, বিউটি, বিউটিফাই, বিউটিফুল, বিউটিফাই, বিউটিফুলি। এই চারটা হচ্ছে আমাদের চার রকম পার্ট অফ স্পিচ। তাহলে কোথাও যদি বিউটি থেকে প্রশ্ন আসে, কোনোভাবেই যেন এটা আর ভুল না যায়। বিউটি শব্দ জাতীয় কোনো প্রশ্ন আসলে আর ভুল যাবে না। যাবে? বুঝছো? প্রথম প্রশ্ন সবাই ক্লিয়ার? এই জানাইতে হবে কিন্তু, হ্যাঁ আজকে ক্লাসে হিউজ ভাবে তোমরা জানাইতে হবে। আজকে ক্লাসের মধ্যে তোমাদের প্রবলেম গুলো সলভ করে নিবা। আজকের ক্লাসের মধ্যে সর্বোচ্চ চেষ্টা করবা যেন কোনোভাবে তোমার একটা প্রশ্ন যদি তোমার ইনকমপ্লিট না থেকে যায়, তোমার আন্ডারস্ট্যান্ডিং জন্য একদম ক্রিস্টাল ক্লিয়ার হয় আজকের ক্লাসে। আজকের ক্লাসে তোমার কাজ কি? প্রত্যেকটা প্রশ্ন ভাই এখানে 50টা এমসিকিউ সলভ করাবো, প্রত্যেকটা যেন তুমি একদম ক্রিস্টাল ক্লিয়ার বুঝে ফেলো। ওকে, চলো আমরা 2 নাম্বার প্রশ্ন যাই। অল্প বিদ্যা ভয়ঙ্করী একটা প্রবাদ বাক্য। অল্প বিদ্যা ভয়ঙ্করী অর্থাৎ এমন হয় যে যেই মানুষ অল্প শেখে সে উল্টা কাজ করে। সে যেই যে কাজটা করা উচিত সেটা এমন ভাবে করে ওইটা সলভ করতে আরো বেশি সময় লাগে। অল্প বিদ্যা ভয়ঙ্করী, ছোটবেলা থেকে পড়ে আসছি। A little learning is a dangerous thing. A little learning is a dangerous thing. এইখানে প্রশ্ন আটকাবা যে ভাইয়া এই বিদ্যার জায়গায় কি এডুকেশন দিব কিনা? না, এটা প্রবাদ বাক্য।
প্রবাদ বাক্য কোনোভাবেই চেঞ্জ করা যাবে না। প্রবাদ বাক্য যা পড়ে আসছে আমার বাবা, আমার নানা, আমার জ্যাঠা, আমি, আমার সন্তানরা যা পড়বে একই রকম। প্রবাদ বাক্যের কোনো পরিবর্তন হবে না, বিকজ দেজ আর ফিক্সড, এগুলো একদম নির্ধারিত থাকে। তাহলে অল্প বিদ্যা ভয়ঙ্কর, আমি ছোট থেকে কি জানি? আ লিটল লার্নিং এডুকেশন দিও না, এখানে যে কেউ ভুলেও এডুকেশন দিয়ে দিও না। আ লিটল লার্নিং ইজ আ ডেঞ্জারাস থিং। লিটল লার্নিং ইজ আ ডেঞ্জারাস থিং। অল্প বিদ্যা ভয়ঙ্করী। আ লিটল লার্নিং ইজ আ ডেঞ্জারাস থিং। ওকে, আ লিটল লার্নিং ইজ আ ডেঞ্জারাস থিং। তাহলে উত্তর কোনটা হচ্ছে? উত্তর হচ্ছে আমাদের এ নাম্বার। বুঝছো? ক্লিয়ার? একদম সহজ। প্রবাদ বাক্য অথবা গ্রুপ ভার্ব এগুলো চেঞ্জ হয় না, এগুলো ফিক্সড থাকবে। ওকে, আচ্ছা, তারপরে আসি। Which preposition is added after die to express sacrifice? কি বলেছে দেখো, বলেছে যে ডাইয়ের সাথে কোন প্রিপোজিশন দিলে সেটা স্যাক্রিফাইস বোঝায়, আত্মত্যাগ বোঝায়। দেখো, ডাইকে আমরা কয়েকভাবে ভাগ করি, যেমন ডাই অফ কি বোঝায়? ডাই হচ্ছে রোগে মারা যাওয়া, রোগে মারা যাওয়া। ওকে, রোগে মারা যাওয়া। ডাই বাই কখন বসে? অ্যাক্সিডেন্ট। ডাই বাই কখন বসে? অ্যাক্সিডেন্ট। তারপর কি আমাদের ডাই ফ্রম, অতিরিক্ত চাপ, অতিরিক্ত খাওয়া থেকে মারা যাওয়া। ডাই ফ্রম অতিরিক্ত চাপ, বা অধিক খাওয়া, ঠিক আছে? আর কি আছে আমাদের? ডাই ফর। তাহলে কি আছে জায়গার মধ্যে? ডাই ফর কেন বসে? ডাই ফর বসে হচ্ছে উৎসর্গ করা, জীবনকে উৎসর্গ করে দেওয়া। তাহলে মনে যায় আই উইল ডাই ফর মাই মাদার টাং, আমি আমার মাতৃভাষার জন্য প্রাণ দিব। আই উইল ডাই ফর মাই কান্ট্রি, আমি আমার দেশের জন্য প্রাণ দিব। আই উইল ডাই ফর দ্য আইডেন্টিটি অফ মাই ফ্যামিলি, আমি আমার পরিচয়, আমার পরিবারের অস্তিত্বের জন্য প্রাণ দিব। তাহলে উৎসর্গ করা, নিজেকে স্যাক্রিফাইস করা, ডাই ফর। তাহলে কি পাচ্ছি? ডাই ফর কি? আত্মত্যাগ করা। ওকে, তাহলে ক্লিয়ার? তাহলে কি হবে? স্যাক্রিফাইস বা আত্মত্যাগ বোঝাতে কি হবে? ডাই ফর। তাহলে এখানে কি পাচ্ছি? ডাই অফ ক্যান্সার, ডাই অফ কলেরা, ডাই অফ ডেঙ্গু। তাহলে কোন রোগের নাম হলে ডাই অফ। ডাইড বাই অ্যাক্সিডেন্ট, রোগের মারা না গিয়ে যদি অ্যাক্সিডেন্ট করে মারা যায়। ডাই ফ্রম ওভার ইটিং, ডাই ফ্রম ওভার প্রেশার, ডাই ফ্রম মানে ওভার থিঙ্কিং, অধিক চাপে, অধিক চিন্তায় মারা গেছে। আর ডাই ফর কান্ট্রি, ডাই ফর মাদার, ডাই ফর ফাদার, ডাই ফর মাদারল্যান্ড, এগুলো কি হবে? এগুলো হচ্ছে ডাই ফর। উত্তর কোনটা হচ্ছে? ডাই ফর। ওকে, ছোট্ট বন্ধুরা, এই যে আমাদেরকে সবাই অ্যান্সার করে দিচ্ছে, খুবই সুন্দর হচ্ছে, চমৎকার। আজকের ক্লাসে 100 আমরা প্রবলেম সলভ করব, প্রত্যেকটা জিনিসকে আমরা বিশ্লেষণ করে দেখাবো। এমন না যে আমরা শুধু মুখস্থ করে যাব, প্রত্যেকটার উত্তর কি সেটা আমরা ক্লাসের মধ্যে শিখবো। আজকের ক্লাসটার জন্য তোমার লাইফের বেস্ট একটা ক্লাস হয়, তোমার কামব্যাকের ক্লাস হয়, তোমার পরীক্ষার সামনে তোমার জন্য রিভিশন হয়ে যায়, সেটা আমাদের উদ্দেশ্য। চলো, তারপর কি পাচ্ছি? আই হ্যাভ নো এনিমি ড্যাশ হিজ বিজনেস। তার ব্যবসার আমার কোনো ইনেমি নাই, আমার কোনো শত্রু নাই, অর্থাৎ অন্যের বিষয় নিয়ে আমার কোনো চিন্তা নাই, অন্যের বিষয়ের আমার কোনো চিন্তা নাই। তাহলে অন্যের বিষয়ের কোনো চিন্তা নাই, অথবা অন্যের কোনো একটা বিজনেস হোক, কোনো একটা প্রজেক্ট হোক, সেটার আমার কোনো শত্রু নাই, কি হবে? এর অর্থ প্রকাশ করে। কি বলে বলতো? এর অর্থ। যখন কোনো একটা জায়গায় এর অর্থ বসায়, এর অর্থ দেয় কোন প্রিপোজিশন বলো। এটা আমি বলবো না, একেবারে কমন একটা কোশ্চেন। এর বাংলায় দ্য স্টুডেন্টস অফ নার্সিং ড্রিমার্স, দ্য স্টুডেন্টস অফ বাংলাদেশ। ওকে, বাংলাদেশের শিক্ষার্থী। আমরা লিখি না এরকম যে বাংলাদেশের শিক্ষার্থী, বাংলাদেশের শিক্ষার্থী। তাহলে কি লিখি? এটা ইংলিশে কি করি? দ্য স্টুডেন্টস অফ বাংলাদেশ। তাহলে কি হবে জায়গায়? দ্য স্টুডেন্টস অফ বাংলাদেশ। তাহলে কি পাচ্ছি আমরা এখানে বলো তো? বলো, অফ। রাইট, এই তো গুড, অফ।
তাহলে আমাদের বাংলায় যখন অফ বা এর অর্থ প্রকাশ করে এটা ইংলিশ প্রিপোজিশন কি অফ দ্য স্টুডেন্টস অফ দিস এরিয়া দ্য স্টুডেন্টস অফ দিস ইউনিভার্সিটি তাহলে কোনো একটা জায়গার কোনো একটা প্রতিষ্ঠানের যখন বলবে অফ শেষ সহজ কথায় অফ আসি তারপরে হ্যাঁ আসলে 5 আসি which one is the correct form of past continuous tense কি বলছে প্রশ্নটা বোঝো past continuous tense কোনটা নিচের কোনটাতে past continuous tense আছে আচ্ছা এখন কোনটা আছে আমার অপশন না দেখে আমি জাস্ট past continuous tense এর স্ট্রাকচারটা একটু চিন্তা করি কোনটা স্ট্রাকচার past continuous tense এর স্ট্রাকচার কি আমরা কি পাচ্ছি was অথবা were সাথে কি থাকবে আমার ভার্বের সাথে আইএনজি শেষ শেষ তোমার খেলা এইটুকু বুঝতে হলো past continuous tense এর স্ট্রাকচার কি was অথবা were সাথে ভার্বের সাথে আইএনজি হ্যাঁ এক্সটেনশন থাকুক বা না থাকুক এটা পরের ব্যাপার বাট তুমি জাস্ট এইটুকু মনে করো past continuous অতীতকালে কোনো কাজ চলছিল বোঝালে যে I was drinking water আমি পানি পান করছিলাম he was driving so fast সে খুবই দ্রুত চালাচ্ছিল গাড়ি I was studying in the morning আমি সকালবেলা পড়াশোনা করছিলাম my mother was cooking বিরিয়ানি আমার মা বিরিয়ানি রান্না করছিল তাহলে অতীতকালে কোনো কাজ চলতেছিল এই রকম সিচুয়েশন বোঝায় কে past continuous tense তাহলে কোনটা হবে দেখো তো was were plus verb কোথায় আছে he was too much busy as he was doing দেখো প্রথমটাই মিলে গেছে he was doing দেখো was বয়ের সাথে কি আছে ভার্বের সাথে আইএনজি আমরা উত্তর প্রথমটা মনে হলেও আমরা বাকি অপশন দেখে দেন আনসার করব কারণ কি কারণ লুকিয়ে থাকতে পারে কোথাও না কোথাও এর চেয়ে বেটার অপশন আছে কিনা আমরা চেক করব কোথাও কোনো বেটার অপশন লুকিয়ে থাকলে সেটা আমরা উত্তর দিয়ে ফেলবো he was too much busy as he was being done এখানে কি আছে দেখো তো being done কখন বসে বলো তো প্যাসিভ ভয়েসে কিসে বসে প্যাসিভ আমাদের বলছে past continuous কিন্তু এটা কিসে আছে এটাও past continuous এ he was being done কিন্তু সেন্টেন্সটা সঠিক না এই সেন্টেন্সের কোনো বাংলা সঠিক অর্থ আসবে না ঠিক আছে এটা প্যাসিভে বাট এটা ভুল উত্তর ওকে দেখো as he doing এখানে কোনো অক্সিলারি ভার্ব নাই he did এটা v2 তে আছে তাহলে কোনটা হবে উত্তর হচ্ছে আমাদের was were plus verb এর সাথে এনজি কোনটা আছে উত্তর হচ্ছে আমাদের এ নাম্বার তাহলে দেখো আমাদের টেন্স থেকে প্রশ্ন আসে যে কোনটা কোন ধরনের টেন্স সেন্টেন্স দিয়ে দিবে এটা কোন ধরনের টেন্সে পড়ে আবার বলতে পারে ওই টেন্সের আন্ডারে নিচের কোনটা হবে দুই ধরনের প্রশ্ন আসতে পারে তোমাকে বলে দিবে এই সেন্টেন্সটা এটা কোন টেন্সে পড়তেছে আবার প্রশ্ন আসতে পারে যে সেন্টেন্স না দিয়ে বলছে এই টেন্সের আন্ডারে নিচের কোন সেন্টেন্স পড়ে সো যে কোনো ভাবে প্রশ্ন আসতে পারে আমরা যেন কনফিউজড না হয়ে যাই ওকে ক্লিয়ার ইয়েস ক্লিয়ার তারপর লাভ এর বিপরীত শব্দ কোনটি এটা মনে হয় আমরা সবাই জানি রাইট লাভ এর বিপরীত শব্দ কি হ্যাঁ লাভ আমরা তো এটা সবাই জানি এটা না জানা কিছু নাই ভালোবাসা আচ্ছা এই প্রশ্ন কি নার্সিং এ আসে এটাও কি ভাবা যায় হ্যাঁ এটা ভাবা যায় এটা পরীক্ষায় আসছে ঠিক আছে লাভের বিপরীত শব্দ চেয়েছে আচ্ছা লাভের বিপরীত শব্দ কোনটা আমরা দেখবো অ্যাফেকশন অ্যাফেকশন মানে হচ্ছে স্নেহ মমতা ভালোবাসা আবেগ হেট ঘৃণা করা অপছন্দ করা কাউকে তাচ্ছিল্য করা ফন্ড অফ খুবই প্রিয় ফন্ড অফ মানে কি খুবই প্রিয় কাউকে খুব পছন্দ করা ফ্যান্সি খুবই আকৃষ্ট করে এরকম কোন জিনিস খুবই চমকপ্রদ আই ক্যাচি তাহলে কোনটা হবে সবচেয়ে সুন্দর হচ্ছে হেট তাহলে আই হেট ইউ বাংলা ছবি বলে না আই হেট ইউ এই যে যখন ছেলে হয় হচ্ছে একটু গরিব আর যার সাথে তার রিলেশন সে হয় একটু বড়লোক সে কি বলে আই হেট ইউ তোমার মতো গরিবকে আমি পছন্দ করতে পারি না সো আর বড়লোক ছেলে কি বলে আই লাভ ইউ ওকে তাহলে লাভের বিপরীত কি হেট ওকে আচ্ছা আসো আয়রন ইজ ড্যাশ ইউজফুল মেটাল আয়রন ইজ ড্যাশ ইউজফুল মেটাল বলেছে আয়রন মানে হচ্ছে আয়রন আমরা বলি আয়রন লোহা একটা অত্যন্ত ইউজফুল মেটাল এখন প্রশ্ন হচ্ছে ভাইয়া আমরা এখানে আমরা জানি আয়রন একটা মাত্র পদার্থ দেখো আয়রন কটা পদার্থ একটা মাত্র পদার্থ সিঙ্গুলার রাইট তাহলে সিঙ্গুলার হলে আমরা কি বসাবো আমরা হয় এ বসাবো না হয় এন বসাবো এখন সহজ তোমরা চিন্তা করো আমরা বেশিরভাগ চিন্তা করি যে ভাইয়া এখানে যে ইউজফুল দেওয়া আছে ইউ তাহলে ইউ তো একটা ভাওয়েল তাহলে আমরা সহজে এখানে বসাই দিব কি এন বসাই দিব এখন চিন্তা করো যদি ইংলিশের কোনো ইউ যদি থাকে যদি কিসের মতো অ্যান্সার হয়
ইউ এর মতো যদি অ্যান্সার হয়, ইউ এর মতো হলে হবে হচ্ছে এ, ইউ, ইউজুয়াল, ইউনিভার্সাল অথবা ইউনিয়ন এরকম যদি হয় তাহলে কি হবে, খেয়াল করো, ইউ এর মতো উচ্চারণ হলে, ইউ এর মতো যদি উচ্চারণ হয় তাহলে কি হবে, এ হবে। যেমন কি ধরো ইউনিয়ন, ইউনিভার্সিটি, ইউনিভার্সাল, দেখো প্রত্যেকটা ইউ উচ্চারণ হচ্ছে, কিন্তু সেটা যদি আ উচ্চারণ হয়, ধরো আ উচ্চারণ হলে তখন হবে কি, তখন হবে এন। যেমন ধরো আমব্রেলা অথবা কি বলা যায়, আনস্মার্ট। ওকে, তাহলে খেয়াল রাখবা ইউ এর মতো উচ্চারণ হলে এন না হয়ে কি হবে, এ। এই ভুল, এই আর্টিকেলের প্রশ্ন অনেক বেশিবার তোমাদের এসেছে, অনেক বেশিবার নার্সিং আসে। সো এই যে এ আর এন এর কনফিউশন আর হওয়া যাবে না। ইউ এর মতো উচ্চারণ হলে এ হবে, আ এর মতো উচ্চারণ হলে এন হবে। তাহলে উত্তর কোনটা হচ্ছে, আ ইউজফুল ম্যাটার। এটা ভেরি ভেরি ইম্পর্টেন্ট, এটাকে তুমি স্টার মার্ক দাও, এটাকে সবাই স্টার মার্ক দাও, এই প্রশ্নটাকে স্টার মার্ক দাও সবাই, একদম 3 স্টার করে দাও। এটা অনেক বেশি প্রশ্ন, এটা নার্সিং এ আসছে আর্টিকেল এই কনসেপ্টটা থেকে, ঠিক আছে। চলো তারপর আসে অ্যান্টোনিম অফ রাইট। রাইট মানে কি, ডান, রাইট। আচ্ছা, তাহলে রাইট মানে কি হতে পারে, রাইট মানে সঠিক হতে পারে, আবার রাইট মানে ডান হতে পারে। তাহলে কি দিমা, তুমি যদি ডান দাও তাহলে বিপরীত কি হবে, বাম, রাইট, লেফট। আর যদি সঠিক দাও, কারেক্ট, তাহলে কি হবে, ইনকারেক্ট হবে। কি চেয়েছে আমাদের, বিপরীত। তাহলে এটা বিপরীত কতগুলো হতে পারে দেখো, লেফট হতে পারে যদি আমরা দিক ধরি, যদি কারেক্ট হিসেবে ধরি তাহলে হবে কি, রং হতে পারে, ইনকারেক্ট হতে পারে, ইনঅ্যাপ্রোপ্রিয়েট হতে পারে, অনেক গুরুত্ব হতে পারে। তাহলে আমরা দেখবো কোনটা। তাহলে দেখো লেফট, এটা উত্তর মিলে গেছে, কারেক্ট কিন্তু এটার অ্যান্টোনিম না, মানে বিপরীত না, সমার্থক। প্রপার তাও সমার্থক, স্ট্রেট তাও সমার্থক, তাহলে কোনটা হবে, লেফট। তাহলে রাইটের বিপরীত কি পাচ্ছি আমরা, লেফট। সহজ কোয়েশ্চেন, একদম ইজি একটা কোয়েশ্চেন। হ্যাঁ, ওকে, এটুকু ক্লিয়ার সবার, সব ক্লিয়ার, ওকে ফাইন। তারপরেরটা আসি, কি বলছে, দ্য অ্যাবস্ট্রাক্ট নাউন অফ ইয়াং। খুবই কয়েকটা অ্যাবস্ট্রাক্ট নাউন তোমাদের পরীক্ষায় প্রায় আসে, অ্যাবস্ট্রাক্ট নাউন। এখন দেখো ইয়াং, ইয়াং মানে কি একটা অ্যাডজেক্টিভ। ওকে, আমরা দেখি ইয়াং এর অ্যাবস্ট্রাক্ট নাউন কি। ইয়াং মানে কি, ইয়াং মানে হচ্ছে যুবক বা যুবক বয়স, একটা বোঝাচ্ছে সময়কে। এই ইয়াংটা কিন্তু একটা অ্যাডজেক্টিভ আছে, ঠিক আছে। আচ্ছা, এইটার অ্যাবস্ট্রাক্ট নাউন কি হবে, ইয়ুথ। ইয়াং থেকে কি হয়, ইয়ুথ। আবার আমরা দেখি চাইল্ড, এই প্রশ্ন পরীক্ষায় প্রায় আসে, চাইল্ডের অ্যাবস্ট্রাক্ট নাউন কি, চাইল্ডহুড। আবার দেখো আরেকটা প্রশ্ন আসে, মাদার বা ফাদারের অ্যাবস্ট্রাক্ট নাউন কি। মাদার অ্যাবস্ট্রাক্ট নাউন কি, মাদারহুড। ওকে, তাহলে খেয়াল রাখো ইয়াং থেকে কি হবে, ইয়ুথ। ইয়াং থেকে কি হবে, ইয়ুথ। ইয়াং এর আমাদের যেই অ্যাবস্ট্রাক্ট নাউন আছে, অর্থাৎ অ্যাবস্ট্রাক্ট নাউন মানে কি, যেটাকে ধরা যায় না, ছোঁয়া যায় না, দেখা যায় না, স্পর্শ করা যায় না, অনুভব করা যায় না, শুধু তুমি ভাবতে পারবা এরকম একটা জিনিস, সেটাকে বলা হয় অ্যাবস্ট্রাক্ট নাউন। তাহলে মাতৃত্ব জিনিসটা তো দেখার কিছু না, মাকে দেখা যায়, মাতৃত্ব দেখা যায় না। তার মানে আমরা যুবককে দেখতে পারি, কিন্তু যুবক বয়সটা এটা তো দেখার জিনিস না, দেখা যায় না। তার উত্তর কি হবে, উত্তর হচ্ছে ইয়ুথ। ওকে, কি পাচ্ছি আমরা, ইয়ুথ। ইয়াং থেকে কি হবে, ইয়ুথ। ওকে, তারপরে আসি 10 নম্বর, সিনোনিম অফ ব্রিলিয়েন্ট। ব্রিলিয়েন্ট মানে কি বলতো, ব্রিলিয়েন্ট শব্দ অর্থ আমরা কি পাই, ব্রিলিয়ান্ট। ব্রিলিয়ান্ট মানে কি পাচ্ছি বলো, ব্রিলিয়ান্ট মানে হতে পারে কি আমাদের, মেধাবী, মেধাবী অথবা উজ্জ্বল হতে পারে, মানে উজ্জ্বল সন্তান, উজ্জ্বল, হি ইজ আ ব্রিলিয়েন্ট স্টুডেন্ট, সে একজন উজ্জ্বল ছাত্র। আচ্ছা, তাহলে ব্রিলিয়েন্টটা কি চেয়েছে আমাদের, সিনোনিম চেয়েছে, রাইট। তাহলে সিনোনিম কি হতে পারে, ম্যারিটোরিয়াস হতে পারে, সিনোনিম হতে পারে হচ্ছে ইন্টেলিজেন্ট হতে পারে, তাই না। তাহলে সিনোনিম কি পাচ্ছি আমরা, সিনোনিম পাচ্ছি হচ্ছে এই অর্থে অন্য ওয়ার্ড থাকতে পারে। তাহলে ব্রিলিয়েন্ট কি পাচ্ছি, ম্যারিটোরিয়াস। আরো কি হতে পারে,
ইন্টেলিজেন্ট, রাইট? হ্যাঁ, কেমন আছেন? ইন্টেলিজেন্ট। তাহলে আমরা পাচ্ছি ব্রিলিয়েন্ট, এই শব্দটা আমরা জানি উজ্জ্বল, অথবা ব্রিলিয়েন্ট মানে হচ্ছে মেধাবী, ব্রিলিয়েন্ট মানে হচ্ছে অত্যন্ত ভালো শিক্ষার্থীদের ক্ষেত্রে। সিনোনিম কি হবে? ম্যারিটোরিয়াস হতে পারে, ইন্টেলিজেন্ট হতে পারে, ব্রাইট হতে পারে, ব্রাইট, ব্রাইট স্টুডেন্ট। আর এখানে কি পাচ্ছি আমরা? দেখো, গ্লোয়িং, উজ্জ্বল, জলজলে, ঠিক আছে? আর ডিম, পল অথবা ডাল, তিনটা শব্দ হচ্ছে একেবারে সাদামাটা, একেবারে অনুজ্জ্বল, একেবারে আলোহীন, একেবারে দ্যুতিহীন, এমন কিছু বোঝায়। তাহলে এই তিনটা শব্দ দিয়ে বোঝাচ্ছে কি? একদম দ্যুতিহীন, অথবা কি বলা যায় এটাকে, একেবারে মনমরা অবস্থা একটা। হ্যাঁ, আমরা বলি না যে নেতিয়ে গেছে কিছু একটা, নেতানো বোঝায়। আর এই গ্লোয়িং মানে কি? গ্লোয়িং শব্দ হচ্ছে উজ্জ্বল। কোনটা হবে বলো? তাহলে কি পাবো আমরা? ব্রিলিয়ান্ট তাহলে কি পাচ্ছি? সহজে বোঝা যায়, গ্লোয়িং। কি পাচ্ছে? গ্লোয়িং, উজ্জ্বল, চকচকে করে। হ্যাঁ, কিছু দেখবা কিছু মেয়েরা কোথাও অনুষ্ঠানে গেলে মেকআপ মেরে তাকে চকচকে করে ফেলে, একদম চকচকা চকচকা করে ফেলে। সো এটা হচ্ছে গ্লোয়িং। গ্লোয়িং কি? চকচকে। তারপর which one is the opposite word of professional? প্রফেশনাল শব্দটার অপোজিট কি চেয়েছে? প্রফেশনাল। দেখো, আমরা প্রফেশনাল শব্দটা দ্বারা কি পাই? প্রফেশনাল। প্রফেশনাল আমরা কি পাচ্ছি? অর্থ হচ্ছে একদমই খুবই আমরা কি বলবো এটাকে? পেশাদার, অত্যন্ত পেশাদার, অত্যন্ত পেশাদার। অর্থাৎ যে নিয়ম কানুন বোঝে, যে কোন আচরণ করতে হবে বোঝে, তাকে আমরা বলেছে পেশাদার। ওকে, আচ্ছা, একজন বলেছে স্যার এগুলো তো বাচ্চাদের কোয়েশ্চেন। আচ্ছা, তুমি কোন বুড়ো হইছো বলো তো? একটু দেখি কে বলছে বাচ্চা, তাকে একটা মোটিভেশন দিই। একজন বলেছে এগুলো বাচ্চাদের ক্লাস, একটু দেখি, আমি তার চাঁদ মুখটা একটু দেখতে চাই। নার্সিং এ যদি বাচ্চাদের প্রশ্ন আসে, তাহলে তুমি বাচ্চাদের মতোই তো পড়তে হবে, তাই না? তুমি তো বুড়ার পড়া পড়লে হবে না। প্রত্যেকটা নার্সিং এর প্রশ্ন, ঠিক আছে? প্রত্যেকটা প্রশ্ন পরীক্ষায় আসা প্রশ্ন। হ্যাঁ, তুমি যদি এখানে বলো বাচ্চার প্রশ্ন, বুড়ার প্রশ্ন, তাহলে হবে না। বুঝা গেল? প্রশ্নগুলো প্রত্যেকটা নার্সিং এর কোয়েশ্চেন ব্যাংক থেকে নেওয়া হয়েছে ভাইয়ের, বুঝছো? প্রত্যেকটা। সো চিন্তা করার দরকার নাই, তোমার নার্সিং এর প্রশ্ন তুমি পড়তেছো, ঠিক আছে? তুমি বাচ্চা বুড়ো এসব চিন্তা করে কোনো লাভ নাই। ওকে, ভাইয়াও বিউপির স্টুডেন্ট? না, আমি বিউপির স্টুডেন্ট না, আমি হচ্ছে ঢাবিয়ান, গর্বিত ঢাবিয়ান। ওকে, তাহলে তোমরা বাচ্চা টাচ্চা বলে লাভ নাই, কারণ এগুলা একদম পরীক্ষায় আসা প্রশ্ন। পরীক্ষা এটা এমন না আসবে, এসেছে প্রশ্ন ব্যাংক। ওকে, দেখো তাহলে কি পাচ্ছি? পেশাদার তাহলে কি হবে? অপেশাদার, একদম একদম বাচ্চা যে বুঝে না, এরকম কিছু। তাহলে যে প্রফেশনাল, সে নিয়ম কানুন বোঝে, সে সিচুয়েশন বোঝে, সে সিস্টেম বোঝে, সে কিভাবে হ্যান্ডেল করতে হয়, সেটেল ডাউন করতে হয়, সেটা বোঝে। তাহলে প্রফেশনাল যে কি বলে, পেশাদারের বিপরীত কি হবে? অপেশাদার, সে নিয়ম কানুন বোঝে না, বাচ্চামি করবে, সে সিস্টেম বুঝবে না, এটা। ওকে, তাহলে কাস্টমার মানে কি? গ্রাহক। তাহলে গ্রাহক কি এটার সাথে যাচ্ছে? দেখো, গ্রাহক কি যাচ্ছে? কোনোভাবেই যাচ্ছে না। ট্রেডসম্যান, তাও কি ব্যবসায়ী। কি? ব্যবসায়ী। এটাও কি যাচ্ছে? যাচ্ছে না কোনোভাবেই। লেবার মানে কি? লেবার মানে আমাদের হচ্ছে শ্রমিক। এটাও কি যাচ্ছে? যাচ্ছে না। কি যাচ্ছে? অ্যামেচার, অর্থাৎ হচ্ছে অপেশাদার। কি? অপেশাদার। এইটা আমাদের সবচেয়ে ভালো যায়, অপেশাদার। তাহলে অ্যামেচার কি? অপেশাদার। তাহলে পেশাদার বিপরীত কি পাচ্ছি? অপেশাদার। অ্যামেচার, অপেশাদার। স্লো এন্ড স্টেডি ড্যাশ দ্য রেস, এই ধরনের প্রশ্ন কিন্তু আমাদের নার্সিং এ ভর্তি পরীক্ষায় আসে। এটা কি বলবা? এটা কি বলবা এটা বাচ্চাদের প্রশ্ন? না, তোমার পরীক্ষায় যা আসছে সেগুলো কিন্তু পড়াচ্ছি আমরা। সো বাচ্চা বুড়া চিন্তা করা যাবে না, ঠিক আছে? আরেকটা মজার ব্যাপার বলে নি, প্রশ্ন সহজ কারা বলে জানো? একটা তোমাকে একটু মোটিভেশন দিই, সেটা হচ্ছে প্রশ্ন সহজ হইছে, অনেক সহজ হইছে, এটা দুই ধরনের মানুষ বলে। এক হচ্ছে যে ওই ভার্সিটিতে পড়ে বা ওই প্রতিষ্ঠানে অলরেডি চান্স পাইছে,
আরেক হচ্ছে যার প্রস্তুতি একেবারেই খারাপ, সে এখনো কাছাকাছি নেই প্রস্তুতির, তাহলে তার কাছে মানে আরে সহজ, এটা তো এমনি পারা যায়। হ্যাঁ আরে গাড়ি চালানো এটা সহজ, দেখলে এমন এমন করে চলে যাচ্ছে, বাইক চালায় এইভাবে ধরে চলে যায়, কিন্তু বাইক চালায় যে সে বোঝে, বুঝছো কিনা? যে চালানো শিখতেছে সে বোঝে কতটা কঠিন, আর যে চালাই ফেলছে তার কাছে জিনিসটা সহজ। সহজ কার কাছে বাইক চালানো? যে চালাইতে পারে আর যে একদম বাইকে ধরেই নাই জীবনে। যে চালাইতে পারে তার সব তো তার ব্রেইনে অটো সেন্সর হয়ে গেছে, আর যে চালানোর কাছেই যায় না সে বলবে কি এবার করলে চলে যায়, কিন্তু কত যে মেনটেন করতে সেটা যে চালানো শিখতে সে বুঝতে কতটা কঠিন। সো সহজ সহজ করে প্যারা নেওয়া যাবে না, বুঝছো? ওকে, আমি জীবনে বলি না কোশ্চেন ইজি হয়েছে, হ্যাঁ বেশি ইজি বললে দেখবা তোমার পরীক্ষা খারাপ হবে। এক্সাম হলের বাইরে সবার কোশ্চেন ইজি লাগে, যে জান্নাতুল ফেরদৌস ভালো একটা কথা বলছো। এক্সাম হলের বাইরে যে আছে তার কাছে মনে হয় এই প্রশ্ন পাইলে উড়ায় ফেলতাম, তার কাছে মনে হয় এই প্রশ্ন পাইতাম উড়ায় ফেলতাম, কিন্তু যে পরীক্ষা দেয় তার কাছে কিন্তু সহজ লাগে না। ওকে ঠিক আছে, এই যে সবাই বলছে আসলে ঠিক বলছেন ভাইয়া, আসলে এক্সাম হলের বাইরে বসে মনে হয় যে কি না কি উড়াই ফেলবো, পরীক্ষার খাতাটা পাইলে ছিঁড়া ফেললাম একদম, কিন্তু যে পরীক্ষা দিতেছে সে এটা বলে না জীবনে, কারণ সে পড়াশোনা করছে, তার কাছে সহজ কঠিন বোঝা যায়। ওকে চলো, তাহলে স্লো এন্ড স্টেডি এটা আমরা অনেকে ভুল করি। দেখো দুইটা জিনিস, স্লো এন্ড স্টেডি উইন্স। স্লো এন্ড স্টেডির ক্ষেত্রে হচ্ছে উইন্স হবে, ঠিক আছে, উইন্স দ্য রেস। কিন্তু কিন্তু যদি প্রশ্নে আসে যে টাইম এন্ড টাইড, এক্ষেত্রে আবার ওয়েটস দিলে হবে না, টাইম এন্ড টাইড ওয়েট ফর নান। তাহলে স্লো এন্ড স্টেডি উইন্স, টাইম এন্ড টাইড ওয়েট নট ওয়েটস। সো এইটা তোমাদের একবার এসেছে, তোমাদের এখন নতুনটা আসতে পারে যে টাইম এন্ড টাইড, টাইম এন্ড টাইড ওয়েট ফর নান। বলো এটা ভুল করবার, এটা কি ভুল করবা? এটা ভুল করা যাবে না, কারণ স্লো এন্ড স্টেডির সাথে কি হয়? উইন্স হয়, আর টাইম এন্ড টাইডের সাথে হয় হচ্ছে ওয়েট। টাইম এন্ড টাইডের সাথে ওয়েটস হবে না, কোনোভাবেই না, এটা ভুল করা যাবে না। অনেকেই বলো পরে আসছে টাইম এন্ড টাইড স্লো এন্ড স্টেডি উইন্স, তাহলে টাইম এন্ড টাইড ওয়েটস একই তো মনে হচ্ছে না। প্রবাদ প্রবচন আগেই বলেছি পরিবর্তনীয় নয়, তুমি গ্রামার দিয়ে যতই মেনটেন করতে চাও এগুলো পরিবর্তনীয় নয়। ফিল আপ দ্য ব্ল্যাঙ্ক উইথ দ্য কারেক্ট প্রোনাউন, সঠিক প্রোনাউন দিয়ে পূরণ করো। ইউ মাস্ট এক্সপ্লেইন ড্যাশ মোর ক্লিয়ারলি। কোন কাজ আমরা জানি কি, কোন সেন্টেন্সের সাবজেক্ট এবং অবজেক্ট যদি একই ব্যক্তিকে বোঝায়, যদি কি একই ব্যক্তিকে বোঝায়, তাহলে কি হয়? তাহলে আমাদের কি বসে? রিফ্লেক্সিভ প্রোনাউন। কি বলতো? রিফ্লেক্সিভ প্রোনাউন। তাহলে রিফ্লেক্সিভ প্রোনাউন কোনগুলো? রিফ্লেক্সিভ প্রোনাউন আমরা জানি কি, যেমন আই থেকে কি হয়? মাই সেলফ। ইউ থেকে কি হয়? ইয়োর সেলফ। হি থেকে কি হয়? হিমসেলফ। সো এখানে কি বলেছে? ইউ মাস্ট এক্সপ্লেইন, তোমার অবশ্যই নিজেকে আরো স্পষ্টভাবে তুলে ধরতে হবে, স্পষ্টভাবে কথা বলতে হবে, স্পষ্টভাবে প্রকাশ করতে হবে। তাহলে এখানে সাবজেক্টটা কি রয়েছে? ইউ, তাহলে ইউ এর রিফ্লেক্সিভ কি হবে? ইয়োর সেলফ, ইয়োর সেলফ। তাহলে কোনটা পাচ্ছি? ইউ এর জন্য কি আওয়ার হয়? না, আওয়ার হয় কার জন্য? উই এর জন্য। সবাই লিখে রাখো, উই এর রিফ্লেক্সিভ কি? আওয়ার সেলফ। তাহলে এটা উত্তর হচ্ছে না। দে রিফ্লেক্সিভ কি? দে, দের জন্য কি হয়? দ্যাম সেলফস। শি এর জন্য কি হয়? হার সেলফ। কিন্তু আমাদের দিয়েছে কি? ইউ, তাহলে কি হবে? ইয়োর সেলফ। ইউ থেকে কি হয়? ইয়োর সেলফ। ইউ থেকে কি হয়? ইয়োর সেলফ। তাহলে মনে রাখো, আই মাই সেলফ, ইউ ইয়োর সেলফ, হি হিমসেলফ, শি হার সেলফ, উই আওয়ার সেলফস, দে দ্যাম সেলফস। মাথায় রাখবা, উই এবং দে এই দুইটা ক্ষেত্রে কিন্তু সেলফ হয় না, সেলফস, সেলফস। এবং এই ইউ যদি একের বেশি মানুষ হয় তখন হয়েছে ইয়োর সেলফস। ওকে,
he admitted that he was guilty transform into simple form. ওকে, এটা কিসে আছে? he admitted that he was guilty। আমরা যখন দেখব এটা রিলেটিভ প্রোনাউন দিয়ে আরেকটা নতুন ক্লজকে যুক্ত করা হয়েছে, এইটা হলো একটা কমপ্লেক্স সেন্টেন্স। কি বলতো? এটা হচ্ছে একটা কমপ্লেক্স সেন্টেন্স। কি ধরনের সেন্টেন্স? কমপ্লেক্সে আছে। কমপ্লেক্সে কি? কমপ্লেক্সে এই যে প্রথম পার্টটা হচ্ছে আমাদের প্রিন্সিপাল ক্লজ আর দ্বিতীয় অংশ হচ্ছে আমাদের সাবঅর্ডিনেট ক্লজ। এখন আমি যখন সিম্পল সেন্টেন্সে নিয়ে আসব, সিম্পল সেন্টেন্সে আনলে আমাকে দুইটা ক্লজ করা যাবে না। তাহলে কি পাচ্ছি দেখো, সে স্বীকার করলো যে সে দোষী ছিল। সে স্বীকার করলো যে সে দোষী ছিল। আমি বলতে পারি না সে তার নিজের দোষ স্বীকার করলো। তাহলে কি দাঁড়ায়? যে he admitted his, তাহলে গিল্টি হবে না, গিল্টি হচ্ছে অ্যাডজেক্টিভ। আমার কি বলতে হবে? তার দোষ, নাউন। তাহলে his guilt, he admitted his guilt, সে তার অপরাধ স্বীকার করলো। সে স্বীকার করলো যে সে অপরাধী ছিল, সে স্বীকার করলো যে সে দোষী ছিল। তাহলে আমি কি বললাম? সে তার দোষ স্বীকার করলো, সে তার অপরাধকে স্বীকার করলো। তাহলে আমি কি করলাম দেখো, এখানে দেখো একটা সাবজেক্ট একটা ফাইনাইট ভার্ব, এখানে দেখো একটা সাবজেক্ট আর একটা ফাইনাইট ভার্ব, তাই তো? কিন্তু আমি কিন্তু সিম্পলে সেটা করতে পারবো না। সিম্পলে একটাই সাবজেক্ট হবে, একটাই ফাইনাইট ভার্ব হবে। দেখো একটাই সাবজেক্ট এখানে আর একটাই কি আমাদের ফাইনাইট ভার্ব। সো এটা হয়ে গেল কি আমাদের সিম্পল সেন্টেন্স। তাহলে সিম্পল সেন্টেন্সে একাধিক সাবজেক্ট একাধিক ফাইনাইট ভার্ব, সাবজেক্ট একাধিক নিতে পারো, প্যারা নেই। ফাইনাইট ভার্ব একাধিক হবে না, একটা মাত্র ফাইনাইট ভার্ব হবে। তাহলে আমাদের ফাইনাইট ভার্ব কোনটা এখানে? এই যে দেখো জাস্ট একটা ফাইনাইট ভার্ব, এডমিটেড, শেষ। উত্তর কি হবে? he said that he was guilty। তাই দেখো এখানে আবার দুইটা সাবজেক্ট হয়েছে। দেখো এ said একটা ফাইনাইট ভার্ব, আবার এখানে দেখো he was আর একটা ফাইনাইট ভার্ব। তাহলে দুইটা ফাইনাইট ভার্ব হলে সেটা কখনোই সিম্পল না। he could not but admit, তাহলে এখানে দেখো could not but, এখানে আছে admit, উত্তর হবে না। he said that it was, তাহলে দেখো এখানে একটা ভার্ব এখানে একটা ভার্ব, তাহলে কি হবে? he admitted his guilt। তাহলে একটা মাত্র সাবজেক্ট একটা মাত্র ফাইনাইট ভার্ব যদি দাও তাহলেই সেটা হবে কি একটা সিম্পল সেন্টেন্স। বুঝে গেল? ওকে, এবার আসো, আমার 3 জোড়া জুতা আছে। আমার 3 জোড়া জুতা। আচ্ছা, তাহলে আমরা খেয়াল করি 3 সংখ্যাটার দিকে খেয়াল রাখো, সবাই মনোযোগ দাও, এখানে নাম্বারটা ইম্পর্টেন্ট। ওকে, তাহলে কি পাচ্ছি? জুতা জোড়া, তাই জুতা তো এমনি প্লুরাল, এক জোড়া বলো 2 জোড়া বলো, একটা তো জুতা হয় না, এক জোড়া হয়। তাহলে কি হবে? আমার জুতা আছে, তাহলে কি হবে? আই হ্যাভ কত জোড়া? 3 জোড়া, তাহলে কি হবে? 3। তাহলে 3 জোড়া, খেয়াল রাখবে এক পেয়ার, 1 পেয়ার, কিন্তু 2 জোড়া 3 জোড়া যখন হবে 2 pairs 3 pairs, প্লুরাল হবে তখন। তাহলে কি হবে? আই হ্যাভ 3 pairs of shoes, I have 3 pairs of shoes। আমার 3 জোড়া জুতা আছে, কি হবে? I have 3 pairs of shoes। 3 পেয়ার দিলে কিন্তু হবে না, 3 pairs। কারণ কি? কারণ তুমি এখানে চিন্তা করো, তোমার এখানে জোড়া কতটা কথা বলছে? 3। এটা যদি প্লুরাল তাহলে পেয়ারের সাথে কি অ্যাড হবে? একটা অ্যাসেট হবে। তাহলে I have, এখানে আইটা মিসিং আছে, দুঃখিত। কি আছে এখানে? I have 3 pairs of shoes। I have 3 pair, দেখো এখানে প্লুরাল করা হয় নাই, সো এটা ভুল। যদি প্লুরাল করা না হয় তাহলে নিশ্চিতভাবে এটা ভুল আছে, হ্যাঁ, পেয়ারস হবে। আই হ্যাড মানে হচ্ছে ছিল, হ্যাড মানে কি? ছিল। আমাকে কি বলেছে? আছে, প্রেজেন্ট টেন্সে উত্তর দিতে বলছে। আই হ্যাভ 3 পেয়ার অফ শো, দেখো এখানে আবার সিঙ্গুলার করছে। তাহলে উত্তর কোনটা সঠিক? উত্তর হচ্ছে আই হ্যাভ 3 পেয়ার্স অফ শোস। ওকে, আইটা মিসিং, হ্যাঁ আইটা টাইপিং এ মিসিং হয়েছে, বুঝছো? আইটা তেমন ব্যাপার না। ওকে, চলো, হি ইজ অ্যাকাস্টমড, এটা খুবই পরিচিত একটা অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন, খুবই পরিচিত, খুবই সুপরিচিত একটা অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন। কি? অ্যাকাস্টম। ওকে, অভ্যস্ত। দ্য নয়েজ অফ দ্য রেলওয়ে স্টেশন, সে ওই যে রেলওয়ে স্টেশনের শব্দে সে অভ্যস্ত হয়েছে। মনে হয় না আমরা এমন এলাকায় থাকি দুর্গন্ধ হয়,
এখন তো আমার থাকতে হবে, আমি অভ্যস্ত হয়ে যাই। আমার শব্দে থেকে থেকে অভ্যস্ত হয়েছে রাস্তার পাশে, আমি তো শব্দ কমাইতে পারবো না, সো আমরা ওই শব্দে অভ্যস্ত হয়ে যাই। সেটাই বলেছে যে সে শব্দে অভ্যস্ত। তাহলে অভ্যস্ত বোঝায় কে বলতো? অ্যাকাস্টম টু। কি হবে? অভ্যস্ত। অভ্যস্ত। অ্যাকাস্টম টু কি? অভ্যস্ত। তাহলে অ্যাকাস্টমের সাথে কি বসবে? অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন কি বসে? অভ্যস্ত। অ্যাকাস্টম টু কি হবে বলো তো ভাইরা? অভ্যস্ত। অ্যাকাস্টম টু অভ্যস্ত। যেমন আই এম অ্যাকাস্টম টু দ্য স্ট্যান্চ, আমি দুর্গন্ধে অভ্যস্ত হয়ে গেছি। বুঝা গেল? আই এম অ্যাকাস্টম টু দ্য জ্যাম অফ ঢাকা, ট্রাফিক জ্যাম অফ ঢাকা, আমি ঢাকার ট্রাফিক জ্যামে অভ্যস্ত হয়ে গেছি। আই এম অ্যাকাস্টম টু দ্য মিসবিহেভিয়ার অফ মাই রিলেটিভস, আমি আমার আত্মীয় স্বজনদের খারাপ আচরণে অভ্যস্ত হয়েছে। এরা বারবার বলে তোমার হবে না, পারবা না, চান্স পাবা না, নার্স হইতে পারবা না, এগুলো করে কি লাভ, এগুলো করে কি হবে, এই যে বারবার তারা এইগুলো কথা বলতেছে, এগুলো শুনে তুমি অভ্যস্ত হয়ে গেছো যে একদিন আমি রিপ্লাই দিব। হয় না এরকম? অনেকে তোমার আত্মীয় স্বজন বলতেছে তোরা দিয়ে কি হবে, এই পরীক্ষা দিছস, মেডিকেল দিছস, হয় নাই। সো তারা তোমাকে অভ্যস্ত করে ফেলছে তোমাকে খারাপ কথা বলতে বলতে। সো এই যে আমরা একটা সিচুয়েশন অভ্যস্ত হয়ে যাই, অ্যাকাস্টমড টু। বুঝে গেল? কি পাচ্ছি? অ্যাকাস্টমড টু। ওকে, তারপর আসি, ফাইন্ড দ্য কারেক্টলি স্পেলড ওয়ার্ড ambitious, adventitious. ওকে, adventitious, আমি একটু ওয়ার্ডটাকে স্পেল করি। হ্যাঁ, স্পেলিং তোমাকে মুখস্থ রাখতে হবে। adventitious, 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 adventitious। কোনটা হবে? adventitious। এই দেখো এখানে কিন্তু ও নাই, এখানে দেখো ও নাই, এখানে দেখো ও আছে, অ্যাডভেন্টি আইটা নাই, তাহলে মিসিং আছে, তাহলে সবগুলোতে মিসিং আছে, কোনটা হবে? অ্যাডভেন্টিশাস। ওকে, তারপর আসো, কারেক্ট ট্রান্সলেশন অফ তোমরা সৎ নও। তোমরা সৎ নও, তোমরা, তাহলে তোমরা ইংলিশ কি বলো তো? তোমরা ইংলিশ হচ্ছে ইউ, আমরা জানি ইউ দিয়ে তুমিও হয়, ইউ দিয়ে তোমরা হয়, তাহলে তোমরা ইউ। তোমরা নও, ইউ আর নট, ইউ আর নট, তাহলে সৎ ইংলিশ কি হবে? অনেস্ট। তোমরা সৎ নও, ইউ আর নট অনেস্ট। তোমরা সৎ নও কি হবে? ইউ আর নট অনেস্ট। বুঝা গেল? আমার এটা মনে থাকবে। যদি বলতো তোমরা অসৎ, তাহলে কি হইতো বলতো? যদি প্রশ্নটা করতো যে তোমরা অসৎ, বুঝছো? প্রশ্ন যদি বলা হয়তো তোমরা অসৎ, তখন কি করতা? প্রশ্ন যদি বলা হয় যে তোমরা অসৎ, এইভাবে বলা হয়, বাক্যটা যদি হইতো যে তোমরা অসৎ, তাহলে অ্যান্সারটা কি হইতো? একই কিন্তু জিনিস, কিন্তু বাক্যটা কিন্তু তখন নেগেটিভ হবে না, তোমরা অসৎ। তাহলে একই জিনিস কিন্তু বাক্যটা নেগেটিভ হবে না, তখন কি হবে? অ্যাফার্মেটিভ সেন্টেন্স হবে। তাহলে কি হবে? তোমরা সৎ নও আর তোমরা অসৎ, কথার মোটামুটি একই অর্থ, তাহলে ইউ আর ডিসঅনেস্ট। তাহলে ইউ আর নট অনেস্ট, ইউ আর ডিসঅনেস্ট। বাক্যের অর্থ হয়তো একই রকম, তবে একটা অ্যাফার্মেটিভ সেন্টেন্স আর একটা হচ্ছে আমাদের নেগেটিভ সেন্টেন্স। তাহলে তোমাদের প্রশ্ন আসতে পারে যে ইউ আর ডিসঅনেস্ট, এই সেন্টেন্সটার নেগেটিভ ফর্ম কি? তাহলে কি হবে? ইউ আর নট অনেস্ট। অথবা ইউ আর নট অনেস্ট এর অ্যাফার্মেটিভ ফর্ম কি? ইউ আর ডিসঅনেস্ট। শেষ, তোমাদের ট্রান্সলেশনটাও আমি শেখাই দিলাম। তাহলে এই টাইপের ট্রান্সলেশন পরীক্ষায় আসতে পারে। বুঝা গেল? ওকে, ঠিক আছে। 19তম প্রশ্ন আমরা একটু যাই, কি বলছে দেখো, সিলেক্ট দ্য মোস্ট অ্যাপ্রোপ্রিয়েট অ্যান্টোনিম অফ দ্য ওয়ার্ড হসপিটালিটি। ওকে, কি বলেছে? হসপিটালিটি শব্দের বিপরীত শব্দ লাগবে। কি লাগবে আমার? বিপরীত শব্দ। তাহলে বিপরীত কোনটা আসে বলো তো? হসপিটালিটির বিপরীত কি হয় বলো? হসপিটালিটির বিপরীত কি হয়? কোল্ডনেস, wrathful, কমপ্লেইন্ট, কর্ডিয়ালিটি, কি হয় বলো সবাই? তোমাদের কমেন্ট দেখি একটু, কি কমেন্ট করো তোমরা? বাচ্চারা বলো, উত্তর দাও, দ্রুত 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 উত্তর দিতে হবে, ঠিক আছে? আগুনের গতিতে উত্তর দিতে হবে, রকেটের গতিতে। ওকে, চিন্তা করো কি হতে পারে।
আচ্ছা, তোমাদের মোস্ট অফ দেখো কোল্ডনেস, ঠান্ডা, তাই না? ঠান্ডা। wrathful মানে কি? আচ্ছা, এটার বাংলাটা বুঝো, হসপিটালিটি মানে কি? হসপিটালিটি অর্থ হচ্ছে আতিথেয়তা। তাই না? আচ্ছা, আতিথ্যতা মানে কি? একজন বাসায় গেছে, খুব সুন্দরভাবে আলোচনা করা, হাসি খুশি থাকা, তার সাথে ভালো আচরণ করা, আতিথ্যতা। আমরা জানি বাঙালি আতিথ্যেয় একটা জাতি, কারো বাসায় গেলে আমরা খাওয়াইতে পছন্দ করি, তাই না? আমরা খাওয়াইতে পছন্দ করি। আচ্ছা, তাইলে ব্যাপার হচ্ছে আতিথ্যতার বিপরীত কি হবে? তোমার সাথে খুব হাসি খুশি কথা বলছে, তোমার সাথে খুব পজিটিভ বিহেভ করছে, তোমার সাথে খুবই সুন্দর ইমপ্রেশন ছিল, তাহলে এটার বিপরীত কি হবে? বলছে কোল্ডনেস, ঠান্ডা, wrathful অত্যন্ত রাগী, অত্যন্ত কর্কশ, অত্যন্ত কি বলা যায় এটাকে, অত্যন্ত বদমেজাজি। তাহলে wrathful মানে কি? বদমেজাজি, বদমেজাজি বা রাগী, কি বলা যায়? রাগী। আচ্ছা, তাহলে কমপ্লেন মানে কি? কমপ্লেন হচ্ছে কোনো একটা অভিযোগ জানানো। আর কর্ডিয়ালিটি মানে কি? কর্ডিয়ালিটি মানে কিন্তু আতিথ্যতা। এটা হচ্ছে সিনোনিম এটার। তাহলে উত্তর কোনটা যাচ্ছে? সবচেয়ে সুন্দর কোনটা যায় বলো, বলো দেখি তোমার উত্তর কি মনে হচ্ছে? কোনটা মনে হচ্ছে উত্তর? তোমাদের কমেন্ট। আচ্ছা, হসপিটালিটিকে তোমরা কেন ইয়া দিচ্ছ কেন? আচ্ছা, আমার প্রশ্ন হচ্ছে হসপিটালিটির বিপরীতে কমপ্লেন কেন হয়? আচ্ছা, একটা একটা উত্তর চিন্তা করি আমরা। হসপিটালের ভিতরে কি হয়? আমাদের কমপ্লেন। ক্লাস আটকে যাচ্ছে, একটু দাঁড়াও দেখি আমার এখানে আটকাচ্ছে কিনা। আমার ফোনে তো আটকাচ্ছে না, হতে পারে কিছুটা হয়তো আটকিয়েছে। আচ্ছা, এখন চিন্তা করো কমপ্লেন মানে কি? কমপ্লেন্ট এটা নাউন, যদিও সবগুলো ঠিক আছে, কিন্তু কিন্তু মনে হচ্ছে না যে আতিথ্যতা এটার বিপরীতে বদমেজাজ মানে ভালো আচরণ বিপরীতে খারাপ আচরণ হইতে পারে। কমপ্লেন না অভিযোগ জানানো, সেটা ঠিক আছে কাছাকাছি, কিন্তু আমার কাছে মনে হয় যে এটা বেটার অপশন হচ্ছে আমাদের বি। আমার কাছে ব্যক্তিগতভাবে এটা উত্তর করব। হ্যাঁ, এটা উত্তর তোমরা অনেক জায়গায় অনেক রকম দেখতে পারো, আমার কাছে বেটার অপশন মনে হচ্ছে wrathful। এখানে wrathful এখানে বেটার অপশন। খেয়াল রাখতে হবে শব্দের অ্যান্সার যেটা ভালো বেশি সেটা উত্তর সঠিক। ম্যাথের একটা এক্সাক্ট অ্যান্সার, বিজ্ঞানের এক্সাক্ট অ্যান্সার, কিন্তু ইংলিশে ভোকাবুলারি চিন্তা করতে হবে, বেটার অপশনটা চিন্তা করতে হবে অলওয়েজ। হ্যাঁ, wrathful হচ্ছে কি? কারোর সাথে খারাপ আচরণ করা, কারোর সাথে খুব বদমেজাজ করা, কারোর সাথে রুক্ষ থাকা। আর হসপিটালিটি কি? খুব সুন্দর আচরণ, খুব ঠান্ডা আচরণ, কারোর সাথে খুব ভালো মেজাজে থাকা। তাহলে কি এই দুটো মিলতেছে? ওকে, তাহলে আমরা এখানে উত্তর নেব কোনটা? উত্তর হচ্ছে wrathful। ওকে, ফাইন। তারপর আসি নো সোনার। এটা মনে হয় আমরা 9-10 থেকে পড়তেছি। আসতে না আসতেই, দেখতে না দেখতেই, খেতে না খেতেই, স্কুল ছুটি দিতে না দিতেই নো সোনার হ্যাড। কি বলছে? নো সোনার হ্যাড। তাহলে নো সোনার হ্যাড, দেন এর পরের ক্লাসটা কি হয়? পরের ক্লাসটা হচ্ছে V2 তে, পাস্ট টেন্সে। ওকে, আর এখানে কি হয়? নো সোনার সাথে অলওয়েজ কি বসে? হ্যাড। নো সোনার হ্যাড। তাহলে নো সোনার কি বলেছে দেখি একটু। নো সোনার হ্যাড দ্য বেল র্যাং, ঘন্টা বাজতে না বাজতেই, দেন দ্য টিচার এন্টার্ড দ্য ক্লাস, শিক্ষক ক্লাসে ঢুকে গেলেন। তাহলে ঘন্টা বাজতে না বাজতেই শিক্ষক ক্লাসে ঢুকে গেলেন। ঠিক আছে, নো সোনার হ্যাড, এটা একেবারেই কমন একটা কোশ্চেন। নো সোনার হ্যাড, এখানে হ্যাভ, হ্যাভিং, হ্যাজ উত্তর হবে না, নো সোনার। ওকে, খুবই কমন একটা কোশ্চেন। আসো তারপরে, which one is the present continuous tense in passive voice? ওকে, কি বলেছে দেখো, তোমাকে বলেছে প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স এবং কিসে? প্যাসিভে আছে। আচ্ছা, আমরা বুঝলাম প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সের কথা বলছে এবং আমাকে কি বলছে? আমাকে বলে দিয়েছে যে এটা প্যাসিভ ভয়েসে হবে। ফাইন, আমরা বুঝে ফেললাম, সমস্যা নাই। আচ্ছা, এখন প্রশ্ন হচ্ছে, তোমাদের ক্লাসটা দেখা যাচ্ছে? হ্যাঁ, ক্লাস দেখা যাচ্ছে। আচ্ছা, এখন প্রশ্ন হচ্ছে আমাদের প্রশ্ন হচ্ছে ভাইয়া প্যাসিভে আছে এটা কিভাবে বুঝবো? আমরা নয় প্রেজেন্ট কন্টিনিউয়াস তো আমরা চিনি, কিন্তু প্যাসিভে কিভাবে? খেয়াল করো, অ্যাক্টিভ প্যাসিভ দুইটাই ভাই বুঝাই দিচ্ছি। দেখো, অ্যাক্টিভে কি হবে? এম অথবা ইজ অথবা আর এর সাথে কি হবে? ভার্বের সাথে আইএনজি। এম ইজ আর এর সাথে কি হবে? ভার্বের সাথে সরাসরি যদি আইএনজি হয় সেটা হচ্ছে অ্যাক্টিভ ভয়েস আছে। যেমন আই এম টিচিং, আমি পড়াচ্ছি। ইউ আর ওয়াচিং দ্য ক্লাস, তোমরা ক্লাসটা করতেছো। মাই স্টুডেন্টস আর প্রিপেয়ারিং ফর দেয়ার নার্সিং অ্যাডমিশন টেস্ট, আমার শিক্ষার্থীরা নার্সিং পরীক্ষার জন্য প্রস্তুত হচ্ছে। সো এই যে এম ইজ আর এর সাথে ভার্বের আইএনজি, দ্যাট ইজ দ্য
অ্যাক্টিভ ফর্ম, বাট ইন কেস অফ পেসিভ উই নিড টু ইউজ হিয়ার এম ইজ আর এর সাথে কি করতে হবে, বিইং যুক্ত করতে হবে। এম অথবা ইজ অথবা আর তিনটা যে কোনো একটা, সাথে কি লাগবে আমার, বিইং যুক্ত হবে, সাথে কি যুক্ত হবে আমাদের V3। শেষ, কাজ শেষ তোমার। এম ইজ আর যে কোনো একটা আমাদের সাবজেক্ট অনুযায়ী। আচ্ছা এখানে কি লাগতেছে আমাদের, এটা হচ্ছে অ্যাক্টিভে, আর এটা কিসে আছে আমাদের, এটা হচ্ছে আমাদের প্যাসিভে। তাহলে কি হবে বলো, কোনটা উত্তর সঠিক ভাবো। দেখি পাচ্ছি গিফটস আর ডিস্ট্রিবিউটিং, দেখো আর বিইং আছে এখানে নাই, বিইং না থাকলে সেটা কন্টিনিউয়াস প্যাসিভ হবেই না, তাহলে এটা ভুল। গিফটস আর বিইং ডিস্ট্রিবিউটেড, দেখো বিইং আছে প্লাস V3 আছে, তাহলে উত্তর হওয়ার সম্ভাবনা অনেক বেশি। অ্যামাং দ্য স্টুডেন্টস নাও, এখন শিক্ষার্থীদের মাঝে পুরস্কার বিতরণ করা হচ্ছে। গিফটস আর বিইং ডিস্ট্রিবিউটিং, দেখো আমরা জানি প্যাসিভে কখনো ভার্বের সাথে আইএনজি হয় না, V3 লাগতো, তাহলে V3 দেয় নাই মানে এটা প্যাসিভ হয় নাই, এটা ভুল প্যাসিভ হইছে। এরপর আসো গিফটস হ্যাভ ডিস্ট্রিবিউটিং, আবার এখানে কি দিয়েছে, হ্যাভ কখনোই কন্টিনিউয়াস হয় না, ভার্বের সাথে আইএনজি কখনোই প্যাসিভ হয় না, তাহলে প্যাসিভ হইতে কি লাগবে আমার, V3 ফর্ম লাগবে। তাহলে সব মিলে কোনটা উত্তর দাঁড়াইলো, সবচেয়ে বেস্ট অপশন কোনটা, গিফটস আর বিইং ডিস্ট্রিবিউটেড অ্যামং দ্য স্টুডেন্টস নাও, পুরস্কার বিতরণ করা হচ্ছে এই মুহূর্তে শিক্ষার্থীদের মাঝে। তাহলে কোনটা পাবো আমরা, গিফটস আর বিইং ডিস্ট্রিবিউটেড নাও। ওকে ক্লিয়ার সবার? এর সবাই জানাও তো বুঝতেছো কিনা, এই পর্যন্ত সবাই ক্লিয়ার কিনা? উত্তর দিতে হবে, কিন্তু শুধুমাত্র ক্লাস করলে হবে না, এই ক্লাসগুলো শুধু কনসেপ্টের কোনো ক্লাস না, এই ক্লাস হচ্ছে প্রশ্ন অ্যানালাইসিস করার, প্রত্যেকটা প্রশ্নের সাথে রিলেটেড কনসেপ্ট ক্লিয়ার করে দেওয়ার। সো তুমি যদি ক্লাসের মধ্যে পার্টিসিপেট না করো তাহলে যেটা হবে, তোমার আসলে ক্লাসের এঙ্গেজমেন্টটা থাকবে না, তুমি হারায় যেতে পারবা। হ্যাঁ, তুমি ক্লাসে যখন থাকবা তখন তুমি টিচার প্রশ্ন করতে, এটা বুঝছো, জি স্যার বুঝছি, এটা বুঝছো স্যার বুঝি নাই, এটা উত্তর করতে হবে স্যার, এটা 3 হবে স্যার, এটা 4 হবে স্যার, এটা A হবে, এটা B হবে, কি হলো, তোমার পুরো অ্যাটেনশনটা তোমার ক্লাসের মধ্যে আছে, তুমি ক্লাসের ভিতরে জমে আসো, ক্লাসের ভিতরে তুমি একদম অ্যাটেন্টিভ। সো এটা বেশি ইম্পর্টেন্ট, ঠিক আছে? ওকে, আমাদের যে মুবাশশির ভাই চলে আসছে আমাদের ক্লাসে, আমাদের মুবাশশির ভাই ক্লাস করতেছে, উই আর ব্লেসড যে আমাদের সিইও আমাদের ক্লাসে চলে আসছে। ওকে চলো, অনেক চেষ্টা করছি আমরা লুকায় রাখার। ওকে, আমরা মুবাশশির ভাইকে পেয়ে গেছি, আমাদের আরেকজন বস, যিনি আসলে সব সাবজেক্টেরই বস। ওকে চলো, আমরা এইটুকু আমরা বুঝেছি, রাইট? ওকে ক্লিয়ার, অল ক্লিয়ার ভাইয়া, গুড, ফাইন, চমৎকার, গুড। চলে যাবেন? আচ্ছা শেষ করি। ওকে, we should have something against a rainy day. Here a rainy day means, তাহলে কি বলেছে, we should have something against a rainy day, একটা বৃষ্টির দিন কি বোঝানো হয়েছে এখানে, এটা বৃষ্টির দিন বোঝানো হয়েছে, এটা হচ্ছে একটা কি বলা যায়, এটা ফ্রেজাল ওয়ার্ড, ফ্রেজাল ওয়ার্ড। ওকে, তাহলে বলেছে যে এই যে রেইনি ডে, এই রেইনি ডে মানে কি বলতো, রেইনি ডে মানে হচ্ছে ব্যাড ডেজ, খারাপ দিন। রেইনি ডেজ মানে কি, ব্যাড ডে, তোমার দুর্দিন, ব্যাড ডে। রেইনি ডে মানে কি, ব্যাড ডে, তোমার কষ্টের দিন, তোমার প্রবলেমের দিন, তোমার হরিফিক ডেজ, তোমার হরিবল ডেজ, তোমার সাফারিং ডেজ, তোমার সাফোকেটিং ডেজ, তোমার সমস্যার সময়গুলোকে বলা হয়েছে কি, রেইনি ডে। দেখ কোনো মানুষের জীবনে কষ্টের সময়, পেইনফুল টাইম, হ্যাঁ হতে পারে ব্যাড ডে, পেইনফুল ডে, এগুলোকে আমরা কি বলবো, দুর্দিন। তাহলে এখানে রেইনি ডে বলতে কোনো বৃষ্টির দিন, বর্ষাকাল, বজ্রপাত এরকম কিচ্ছু বোঝাচ্ছে না। তাহলে রেইনি ডে মানে কি, বৃষ্টির সময় না, ভালোবাসাময় ওরে বাবা না, সুসময় অবশ্যই না, দেখে হবে দুর্দিন, কারণ মানুষের জীবনের কষ্টের দিন। ইউ শুড হ্যাভ সামথিং এগেইনস্ট আ রেইনি ডে, তোমার কষ্টের দিনের জন্য, তোমার দুর্দিনের জন্য তোমার কাছে কিছু একটা জিনিস থাকা দরকার, টাকা হোক, সম্পদ হোক, জিনিসপত্র হোক, গহনা হোক, তোমাকে রাখতে হবে স্টোর করে, যে কষ্টের দিনে এটা দিয়ে আমি সাপোর্ট নিব। ওকে ওকে চলো, তারপর ট্রান্সফর্ম দ্য সেন্টেন্স ইনটু ইনডিরেক্ট স্পিচ। ওকে, তোমাকে বলেছে যে তুমি ইনডিরেক্ট স্পিচে রূপান্তর করো। I said to him, why are you working so hard? তুমি কেন এত পরিশ্রম করতেছো, সেটা দেখলে বোঝা যায় কি হবে। দেখো
সেড টু হিম কি হবে, যেহেতু ইন্টারোগেটিভ প্রশ্ন তাহলে কি হবে, এইটুকুর জন্য আমাদের হচ্ছে আস্কড। ওকে, শেষ। তাহলে ওয়াই, ওয়াই এর জায়গায় ওয়াই থাকবে, ফাইন। আমরা জানি যে আমরা ন্যারেশন ক্লাসে পড়াইছি তোমাদের কোর্সের ভিতরে যে যদি আমাদের ডাব্লিউএইচ ওয়ার্ডটা যদি থাকে তাহলে নতুন করে ইফ বা ওয়েদার লাগে না। ওকে, তাহলে কি আছে, ইউ, ইউ সেকেন্ড পারসন কাকে ধরবে, অবজেক্ট কি, তাহলে অবজেক্ট কি আছে, হি, তাহলে হোয়াই হি। কোন টেন্সে আছে, আর ইউ ওয়ার্কিং, প্রেজেন্ট কন্টিনিউয়াস, তাহলে কি হবে, পাস্ট কন্টিনিউয়াস, তাহলে হোয়াই হি ওয়াজ ওয়ার্কিং, হি ওয়াজ ওয়ার্কিং, শেষ কাজ। হোয়াই হি ওয়াজ ওয়ার্কিং, শেষ। তাহলে কোথায় আছে দেখো, I asked him why had he, না had he হবে না, পারফেক্টে যাবে না। I asked him why he had been কেন আসবে বলো তো, had been বসে পাস্ট পারফেক্টের জন্য। আমাকে বলেছে প্রেজেন্ট কন্টিনিউয়াস, আমি নিব কোথায়, পাস্ট কন্টিনিউয়াসে। প্রেজেন্ট কন্টিনিউয়াস থেকে কোথায় যায়, পাস্ট কন্টিনিউয়াস, প্রেজেন্ট কন্টিনিউয়াস থেকে পাস্ট কন্টিনিউয়াস যাবে। যদি প্রশ্ন থাকে প্রেজেন্ট কন্টিনিউয়াস, উত্তর হবে কোথায়, পাস্ট কন্টিনিউয়াসে। পাস্ট পারফেক্টে, পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াসে যাবে না। ওকে, I asked him why was he working, আচ্ছা এখন was he হবে না, কারণ কি, কারণ আমরা যখন ইনডিরেক্ট করি সেটা অ্যাসার্টিভের ফরম্যাটে হয়, আগে সাবজেক্ট পরে অক্সিলিয়ারি ভার্ব। এইখানে দেখো I asked him why he was, তাহলে এটা একটা পার্থক্য কোনটা, এটা হচ্ছে সাবজেক্ট আগে ভার্ব পরে, এটা হচ্ছে ভার্ব আগে সাবজেক্ট পরে, তাহলে উত্তর হবে কোনটা, ডি নাম্বার। I asked him why he was working so hard, আমি তাকে প্রশ্ন করেছিলাম সে কেন এত বেশি কঠোর পরিশ্রম করতেছে। ওকে, বুঝলা, এই দুইটা কিন্তু খুবই কনফিউজিং, এই দুইটা অপশনে তোমরা উত্তরটা কিন্তু ভুল করে আসার সম্ভাবনা আছে। এটার জন্য আর কোনোভাবে ভুল না করো, ইন্টারোগেটিভ সেন্টেন্স যখন ডিরেক্টে আছে তখন ঠিক আছে, ফাইন, আগে অক্সিলারি পরে সাবজেক্ট। বাট যখন তুমি ইনডিরেক্ট করবা তোমাকে আগে সাবজেক্ট দিতে হবে, তারপরে দিতে হবে তোমাকে হচ্ছে অক্সিলারি ভার্ব। এটা ক্লিয়ার? এটা কি ভুল হবে ভাইকে বলো তো, এটা কি কোনোভাবে আর ভুল হবে বলো, এটা কোনোভাবে ভুল করবা, এই ইন্ডিরেক্টটা কি ভুল হবে কোনোভাবে আর, ভাইকে একটু বলো যে ভাই এটা আমি ভুল করবো না, ক্লাসের মধ্যে বললাম আজকে, ভাইয়া আজকে ক্লাসে বললাম, ক্লাসে লাইভে আপনার সাথে বললাম, প্রমিস করলাম এটা আমি কোনোদিন আর ভুল করবো না, যে এই যে ইন্টারোগেটিভ সেন্টেন্সকে যখন আমি ইন্ডিরেক্ট করতেছি সেটা অ্যাসার্টিভের প্যাটার্নে হবে, এটা আমি মনে রাখবো। আমি নার্সিং পরীক্ষায় প্রশ্ন আসলে ইনশাল্লাহ আমি এটা সঠিক উত্তর দিয়ে একটা মার্ক পাই, ভুল করবো না এটা। এই ধরনের প্রশ্ন অনেক শিক্ষার্থীরা ভুল করে। ওটা চা খাচ্ছি, হ্যাঁ, চা ঠান্ডা হয়ে শরবত হয়ে গেছে। নাই তোমরা ভুল করে দিয়ে আসবা, হ্যাঁ, ভুল করলে হবে না, ঠিক আছে, মনে কষ্ট পাবো, অনেক কষ্ট পাবো, তোমরা ভুল করলে আমার মনে একদম কষ্ট পাবো। জি ভাই প্রমিস, ভুল হবে না ভাইয়া, ইনশাল্লাহ, মাশাল্লাহ মাশাল্লাহ, গুড। আল্লাহ তোমাদেরকে বরকত দান করুক, তোমাদের পড়াশোনার মধ্যে অনেক অনেক নিয়ামত দিক তোমাদেরকে। চলো, কারেক্ট ট্রান্সলেশন অফ সিংহ পশুদের রাজা, সিংহ পশুদের রাজা, তাহলে সিংহ কি, দা লায়ন বলতে পারি, দা লায়ন, দা লায়ন, তাহলে ইজ, তাহলে রাজা কি, ইজ দা কিং, তাহলে পশুদের, তাহলে পশু কি, বিস্ট, দ্য লায়ন ইজ দ্য কিং অফ দ্য বিস্ট, তাহলে পশু কি হবে, অফ দ্য বিস্ট, পশুদের রাজা। এখানে পশু মানে কি, বিস্ট, সকল ধরনের পশু। বলে না যে বাঘ হচ্ছে বনের রাজা বা সবাই বনের রাজা, আনটিল দ্য রিয়াল কিং কামস, রিয়াল কিং কে, লায়ন, তাহলে লায়ন ইজ দ্য বেটার কিং, না বেটার কিং কেন হবে, বলছে সবার রাজা, তাহলে বেটার বলার তো কিছু নাই, বেটার মানে তুলনা বোঝায়, এখানে তো কারোর সাথে তুলনাই করা নাই, সিংহর উপরে কেউ নাই। অনেকে দ্রুত দৌড়াইতে পারে, দেখো বাঘ দ্রুত দৌড়ায়, বানর গাছের আগায় থাকে, জিরাফ অনেক লম্বা হয়, হাতে অনেক মোটা হয়, বাট সিংহ, সিংহ, সিংহর অ্যাটিটিউড হচ্ছে সিংহকে সিংহ বানাইছে, সে বলে আমি আস্তে দৌড়াই, আমি সেরা, এই যে তার অ্যাটিটিউড। সিংহ কখনো পিছন থেকে শিকার করতে আসে না, সিংহ সামনে থেকে থাবা দেয় সবসময়। দেখবা বাঘ কি করে, আস্তে 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 আসে, বাঘ কি করে, আস্তে 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 আসে, লুকিয়ে লুকিয়ে আসে, কাছে এসে থাবা দেয়, দেখবা চিতা বাঘ হোক যে কোনো বাঘে। আর সিংহ কি করে, নেকড়ের দল দৌড়ে পালাচ্ছে, জিরাফের দল দৌড়ে পালাচ্ছে, সে সামনে দিয়ে গিয়ে লাভ দেয়, সে জিরাফের সামনে লাভ দেয় সবসময়, সে দেখবে নেকড়েকে সামনে থেকে থাপা দিয়ে ধরে। সো এটা হচ্ছে সিংহকে সিংহ বানায়। ওকে, দ্য লায়ন ইজ দ্য কিং অফ দ্য বিস্ট, হ্যাঁ এটা উত্তর হইতে পারে, দ্য লায়ন ইজ দ্য বেস্ট কিং, না বেস্ট কিং না, পশুদের রাজা কি হবে, দ্য কিং অফ দ্য বিস্ট, পশুদের রাজা, বিস্ট মানে হচ্ছে পশু সমাজ, আর তাদের রাজা কি, দ্য কিং।
ফাইন্ড দ্য সিনোনিম অফ দ্য ওয়ার্ড ইনএভিটেবল। ওয়ার্ডটা কি বলেছে দেখো তো একটু, ইনএভিটেবল, খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন। ইনএভিটেবল, ওকে। তাহলে ইনএভিটেবল শব্দটা কি চেয়েছে আমাদের? সিনোনিম চেয়েছে, সমার্থক শব্দ। ওকে, দেখি আমরা ইনএভিটেবল অর্থ কি। ইনএভিটেবল, ওকে, এটার অর্থ কি? অর্থ হচ্ছে অপরিহার্য। অপরিহার্য। প্রশ্ন হচ্ছে ভাইয়া, অপরিহার্য মানে আসলে কি? অপরিহার্য মানে হচ্ছে যেটা পরিহার করা যায় না, যেটাকে বাদ দেওয়া যায় না, যাকে অ্যাভয়েড করা যায় না, যাকে ছাড়া চলা যায় না, সেকে বলে কি? আনঅ্যাভয়েডেবল। কি হবে? আনঅ্যাভয়েডেবল। সিনোনিম কি পাচ্ছি আমরা? আনঅ্যাভয়েডেবল, যাকে পরিহার করা যায় না। আনঅ্যাভয়েডেবল, যাকে পরিহার করা যায় না। পরিহার করা যায় না, পরিহার করা যায় না। ওকে, কোনটা পাচ্ছি দেখো, এই যে দেখো, রিলায়েবল, নির্ভরযোগ্য, ডাউটফুল, সন্দিহান, আনসার্টেন, অনিশ্চিত। তাহলে কোনটা হবে? আনঅ্যাভয়েডেবল। ওকে, তারপরে আসো 26, আ লয়ার অ্যাক্টস ড্যাশ হিজ ক্লায়েন্ট। ওকে, একজন লয়ার তার ক্লায়েন্টের জন্য কাজ করে। একজন আইনজীবী তার ক্লায়েন্ট, তার মক্কেলের জন্য কাজ করে। একজন আইনজীবী তার মক্কেলের জন্য কাজ করে, নাকি? তাহলে মক্কেলের জন্য, তাহলে জন্য অর্থ দেয় কে বলো? জন্য কাজ করে। তাহলে জন্য অর্থ কে দেয়? অ্যাক্ট ফর। অ্যাক্ট ফর, বা কারো জন্য কাজ করা, এটা জন্য দিতে পারো, কারো জন্য কাজ করা। কাজ করা কি হবে? অ্যাক্ট ফর। তাহলে a lawyer acts for his client, একজন উকিল তার মক্কেলের জন্য কাজ করে। তাহলে কি? মক্কেল, মক্কেলের জন্য। তাহলে কি হবে? ফর হবে। ইজি কোশ্চেন, ফর। What is the correct meaning of to keep one's temper? আচ্ছা, এটা তোমরা উত্তর দাও দেখি। হ্যাঁ, তোমাদেরকে একটা ছোট্ট কাজ দিয়ে ভেবে দিব। ছোট্ট কাজ হচ্ছে, সবাই ক্লাসটা এই মুহূর্তে আমরা যখন 27তম এমসিকিউতে চলে আসছি, সবার কাছে ভাইয়ার একটা ছোট্ট রিকোয়েস্ট, তোমরা এই মুহূর্তে 10 সেকেন্ডসের মধ্যে একটা রিকোয়েস্ট তোমাদের কাছে, সেটা হচ্ছে তোমাদের এই ক্লাসগুলো বেশ জরুরি, বেশ গুরুত্বপূর্ণ। আমি খুব এনার্জি দিয়ে ক্লাস নেই, অত্যন্ত এনার্জি যায় আমার এই ক্লাসে। হ্যাঁ, ক্লাসের মাঝে চা খাই। তোমরা কি এতটুকু করতে পারবে না যে আজকে ক্লাসটা একটু শেয়ার করে আমার টাইমলাইনে রেখে দিই? তোমরা এই ক্লাসটার জন্য একটা বন্ধু বা একটা বান্ধবীর জন্য দেখে, দ্যাটস ইট, দ্যাটস ইট, হোয়াট ইউ নিড টু ডু। 10 সেকেন্ডসের মধ্যে জাস্ট শেয়ার করে ভাইয়াকে লিখো যে ভাইয়া শেয়ার ডান। এইটুকু জাস্ট ভাইয়াকে কাজটা করো। আমার যে এনার্জিটা খরচ করতেছি, আমার যে পরিশ্রমটা করতেছি, আমার যে ডেডিকেশনটা দিচ্ছি, আমি যে ক্লাসের সবকিছু গুছাইছি, এটার জন্য কি ভাইয়া একটা শেয়ার ডিজার্ভ করি না? একটা শেয়ার লিখে জাস্ট বলো যে ভাইয়া ডান, শেয়ার ডান, দ্যাটস ইট। এইটুকু করো ভাইকে। জাস্ট আমরা 10 সেকেন্ড টাইম নিব, আর তোমাদের সময় নষ্ট করবো না ভাইয়া। তোমরা পরীক্ষার্থী ভাইয়া, জাস্ট এইটুকু দেখবো যে তোমরা কতজন ভাইয়াকে বলতেছো যে ভাইয়াকে সাপোর্ট দিচ্ছ, যে ভাই আপনি ক্লাস নিচ্ছেন, উই রিয়েলি সাপোর্ট ইউ। এইটুকু ভাইয়া শুধু চাই যে ভাইয়া সাপোর্টটা দিচ্ছি আপনাকে। এই যে রিয়া ইসলাম বলেছে শেয়ার ডান। রিয়া, মাশাআল্লাহ, সুন্দর। আমি চাই আমার এই পরিশ্রম তো আরো মানুষের কাছে পৌঁছাক, আরো মানুষ এই পরিশ্রমটার মূল্যায়ন করুক, আমি সেটা চাই। চাই বলেই আমি তোমাদের কমেন্ট করতে বলি, ঠিক আছে? হয়েছে, শেয়ার দেওয়া হয়েছে তোমাদের। ডান লিখো, ডান লিখে দাও ভাইকে। আপনার এত ভালো লাগে, আপনাকে এত ভালো লাগে, থ্যাংক ইউ, থ্যাংক ইউ। আমার ক্লাসগুলো যদি ভালো লাগে তাহলে আমি ভাববো আমাকে ভালো লাগে তোমাদের। আমার ক্লাসগুলোকে তোমরা শেয়ার করবা। আনিকা ইসকা বলছে শেয়ার ডান। বাহ বাহ, চমৎকার। ও মাই গড, তোমরা অনেকেই ক্লাস শেয়ার করতেছো, খুবই সুন্দর। অনেক আগেই দিয়েছি ভাইয়া, ও চমৎকার। আশা বিনতে রফিকুল, তোমাকে খুবই খুবই ধন্যবাদ। হ্যাঁ, খুবই ধন্যবাদ। আমি চাই ক্লাসগুলো সকলের কাছে ছড়ায় যাক।
হ্যাঁ, আমাদের এই ছোট্ট উপকারটুকু, ছোট ওই যে বলো না, ক্ষুদ্র ক্ষুদ্র বালুকণা, বিন্দু বিন্দু জল, গড়ে তোলে মহাদেশ সাগর অতল। ছোট্ট ছোট্ট তোমাদের এই প্রচেষ্টা, ছোট ছোট প্রচেষ্টা অনেক মানুষকে বেনিফিটেড করবে, অনেক মানুষের কাছে মেসেজগুলো চলে যাবে। থ্যাংক ইউ ভেরি মাচ, তোমাদের সবার কাছে অনেক বেশি ধন্যবাদ। হ্যাঁ, তোমরা অনেকে শেয়ার করছো, ক্লাস অনেক শেয়ার করতেছো, ফাইন, থ্যাংক ইউ, খুবই ধন্যবাদ তোমাদেরকে। তোমাদের কাছে আমি সত্যি অনেক বেশি কৃতজ্ঞ। তোমরা যে আমার ক্লাসটাকে সবার কাছে দিচ্ছ, এটার জন্য সত্যি আমি অনেক বেশি কৃতজ্ঞ। সবাইকে জানিয়ে দাও ক্লাসের কথা, ঠিক আছে? ওকে, আমরা পড়ায় ফিরি। হ্যাঁ, চলো আমরা এবার পড়ায় ফিরি। চলো কি বলছো আমরা একটু দেখি। What is the correct meaning of to keep one's temper? Temper মানে কি বলতো? To keep one's temper কি পাই আমরা? To keep one's temper অর্থ হচ্ছে মাথা ঠান্ডা রাখা, কুল। না, কিছু নিয়ে আসেন এর সাথে। এই ঈশা একটা থাকতে পারে, ওটা 14। হ্যাঁ, ঈশা। তাহলে কি? ঠান্ডা রাখা, যে কোনো পরিস্থিতিতে মাথা ঠান্ডা রাখা, কুল ডাউন, কাম ডাউন। তাহলে কি হবে? মাথা ঠান্ডা রাখা। তাহলে কি হবে? মাথা ঠান্ডা রাখা, মাথা ঠান্ডা রাখা, বা তোর মেজাজ ঠান্ডা রাখা। মাথার জায়গায় এখানে মেজাজ হতে পারে, কি হতে পারে? মেজাজ হতে পারে, মাথা অথবা মেজাজ হতে পারে। তাহলে কি হবে? টু রিমেইন কাম, শান্ত থাকা, যাই হোক না কেন সিচুয়েশন, শান্ত থাকা। ঠিক বলছে? টু বি অ্যালুভ ফ্রম, সবকিছু থেকে দূরে থাকা না। তাহলে কি হবে? মাথা ঠান্ডা রাখা অথবা কি হতে পারে? শান্ত থাকা। এই শান্ত থাকা মানে কিন্তু আবার বাংলাদেশের শান্তকে বুঝাই নাই যে এমন শান্ত সে খালি ম্যাচ হারবে কিন্তু ম্যাচে ছক্কা মারবে না, এতটা শান্ত হইতে বলি নাই। হইতে হবে খেলোয়াড়দের মতো, হইতে হবে কার মতো? যে বিরাট কোহলির মতো পিটায়া ফানা করে ফেলো, ঠিক আছে, ডিভিলিয়ার্সের মতো। কিন্তু আমাদের দেশের প্লেয়াররা সবাই শান্ত, আমরা সেই শান্ত চাই না। ওকে, যাই হোক, তাহলে টু কিপ ওয়ানস টেম্পার মানে কি? টু রিমেইন কাম, শান্ত থাকা, ঠান্ডা থাকা, নীরব থাকা, মস্তিষ্ককে সামলানো, ঠিক আছে? টু রিমেইন কাম। তারপর আসো, হি ইজ আ ভেরি গুড রাইটার। হিয়ার ভেরি ইজ, এখানে ভেরি কি মনে হচ্ছে? সে একজন অত্যন্ত ভালো লেখক। তাহলে ভালো লেখক, এখানে ভেরি ওয়ার্ডটা কাকে মডিফাই করেছে দেখো তো। আমরা জানি এই রাইটার কি, এখানে রাইটার হচ্ছে একটা নাউন, রাইট? তাহলে রাইটারকে মডিফাই করেছে কে? গুড। তাহলে নাউনকে যে মডিফাই করে সে কি হয়? অ্যাডজেক্টিভ। আর ভেরি কাকে মডিফাই করছে? কতটা ভালো। বলেছে সে একজন ভালো লেখক, কতটা ভালো? অনেক ভালো। এই যে অনেক শব্দটা কি করেছে? সে ওই যে গুডের মাত্রাটাকে বাড়িয়েছে। অ্যাডজেক্টিভের মাত্রা যে বাড়ায়, অ্যাডজেক্টিভে যে মডিফাই করে, ওই যে প্রথম প্রশ্নটা অ্যাডজেক্টিভকে যে মডিফাই করে তাকে আমরা কি বলবো? অ্যাডভার্ব। কি বলবো আমরা এটাকে? অ্যাডভার্ব। তাহলে এখানে ভেরি হচ্ছে কি? একটা অ্যাডভার্ব, কারণ ভেরি কাকে মডিফাই করছে? গুড অ্যাডজেক্টিভকে মডিফাই করছে। কি হবে? ভেরি অবশ্যই এখানে একটা অ্যাডভার্ব। ওকে, ভেরি কি? অ্যাডভার্ব। তারপর fill up the blank with the correct word, সঠিক শব্দ দিয়ে পূরণ করো। much dash been said in the new report, নতুন রিপোর্টে অনেক কিছু বলা হয়েছে। খুবই চমৎকার একটা কোয়েশ্চেন দেখো। আচ্ছা, বুঝলাম ভাইয়া, চমৎকার কেন বললেন, কিভাবে উত্তরটা করবা, এই প্রশ্নটার সাথে অনেক কিছু রিলেটেড। প্যাসিভ ভয়েস আছে, much dash been said। আচ্ছা, এখন এটা প্যাসিভে আছে, অনেক কিছু বলা হয়েছে, কে বলছে সেটা বলে নাই। ডাক্তার বলেছে, আমার কম্পিউটার বলেছে, আমার মেশিন বলেছে, মেডিকেল সায়েন্স বলেছে, যে কেউ বলেছে, ফাইন, কিন্তু বলা হয়েছে বলেছে, ঠিক আছে। প্রশ্ন হচ্ছে প্যাসিভে বিন বসে কোন ভয়েসের সাথে? বিন বসে কার সাথে? বিন বসে হ্যাভ, হ্যাজ, হ্যাড এর সাথে। কার সাথে বসে বলতো? হ্যাভ অথবা হ্যাজ অথবা হ্যাড, ফাইন। তাহলে এখন কোনটা আছে? তাহলে ওয়াজ এর বাদ, কারণ কন্টিনিউয়াস টেন্সে বা ইনডেফিনিটে কখনো বিন বসে না, বিন বসে পারফেক্টে। তাহলে এই দুটো এমনি বাদ। প্রশ্ন হচ্ছে ভাইয়া হ্যাজ দিব না হ্যাভ দিব? এটা বোঝার জন্য আমাদের কি করতে হবে? ডিটারমিনার। মাছ কোন ডিটারমিনারে বসে? সিঙ্গুলার বা আনকাউন্টেবল, আনকাউন্টেবলের সাথে। তাহলে আনকাউন্টেবলের সাথে কোনটা বসে? হ্যাজ, কারণ হ্যাভ বসে প্লুরালের সাথে। তাহলে কোনটা হবে? হ্যাজ। তাহলে আনকাউন্টেবল জিনিস, গণা যায় না এমন কোন জিনিস, সিঙ্গুলার জিনিস অথবা অ্যাবস্ট্রাক্ট নাউন সবসময় কি হবে ভাই বলতো? সিঙ্গুলারে। তাহলে কি হবে? হ্যাভ না হয়ে হ্যাজ, হ্যাভ না কি হবে? হ্যাজ বসবে। তাহলে উত্তর কোনটা হবে?
has. Much has been said in the new report. নতুন রিপোর্টে অনেক কিছু বলা হয়েছে। আসো তারপরে সিনোনিম অফ ড্রিঙ্ক। ড্রিঙ্ক মানে কি? ড্রিঙ্ক মানে আমরা জানি কি পান করা, পান করা বা গিলে ফেলা, তাই তো? আমরা অনেক সময় গিলে ফেলা বলি, পান করা বা গেলা, তাই তো? গেলা। আচ্ছা, কোনটা হয়? ট্রান্সপোর্ট। ট্রান্সপোর্ট মানে কি? অর্থ হচ্ছে আমরা যেগুলো যানবাহন বলি, তাই যানবাহনের সাথে কোনো সম্পর্ক আছে? নাই। সোয়েলো। সোয়েলো শব্দ হচ্ছে গিলে ফেলা, হ্যাঁ, গিলে খেয়ে ফেলা। সোয়েলো মানে কি? গিলে খেয়ে ফেলা। অ্যাবজর্ব। অ্যাবজর্ব অর্থ হচ্ছে শুষে ফেলা। যেমন ধরো তুমি ধরো হচ্ছে বালুতে পানি ফেলছে, পানিটা কি হয়? শুষে ফেলা, কিন্তু গিলা হয় না। শুষে নেওয়া, শুষে নেওয়া, শুকায় যাওয়া। তাহলে ইট মানে কি? খাওয়া। তাহলে ইট খাওয়া বা শুষে নেওয়া হবে না, হবে কি? গিলে ফেলা বা চুমুক দেওয়া। ওকে, গিলে ফেলা। তখন হবে সোয়েলো। উত্তর কি হবে? সোয়েলো। মাছ অ্যাডজেক্টিভ না ভাইয়া? হ্যাঁ, মাছ এখানে অ্যাডজেক্টিভ। হ্যাঁ, অনেক কিছু তাহলে নাউনকে বোঝাইছে। হ্যাঁ, আসো, মাছ যদিও অ্যাডজেক্টিভ প্লাস এটার নাম হচ্ছে ডিটারমিনার। ওকে, বলছে কি দিয়ে প্রমাণ করতে? প্রিপোজিশন। স্টুডেন্টস আর অ্যাংশাস ড্যাশ দেয়ার রেজাল্ট। শিক্ষার্থীরা তাদের ফলাফল নিয়ে অত্যন্ত চিন্তিত, অত্যন্ত বিঘ্নিত, অত্যন্ত চিন্তিত। দেখো, বিঘ্নিত অথবা চিন্তিত আমরা কিভাবে বলি? বিঘ্নিত অথবা চিন্তিত, এটা আর একটা অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন কি? অ্যাংশাস অ্যাবাউট। অ্যাংশাস অ্যাবাউট, ANXIOUS, anxious about। তাহলে anxious কি বসে? about। anxious about আমি বলতে পারি I'm anxious about my result। আমি আমার ফলাফল নিয়ে বিঘ্নিত, আমি আমার ফলাফল নিয়ে চিন্তিত। He is anxious about his father, সে তার বাবাকে নিয়ে চিন্তিত। ঠিক আছে, তাহলে কি হতে পারে? ধরো কারো বাবা অসুস্থ আছে, দেখবে he is anxious about his father। তাহলে anxious about, চিন্তিত, দুশ্চিন্তাগ্রস্তকে বলি হচ্ছে anxious about। তারপর আসো, the superlative form of the adjective popular। popular আমরা জানি কি? এটা হচ্ছে একটা ট্রাইসিলেবল, পপুলার, ট্রাইসিলেবল। তাহলে আমরা জানি ছোট শব্দগুলো কি হয়? যেমন ধরো ইজি, কি হবে? ইজিয়ার। তারপর কি হবে? ইজিয়েস্ট। কিন্তু পপুলার যেগুলো বড় শব্দ, অর্থাৎ যেগুলো মনোসিলেবল না, এক সিলেবল অ্যান্সার করা যায় না, সেগুলো কি হবে? পপুলার। তারপর কি হবে? মোর পপুলার। তারপর কি হবে? মোস্ট পপুলার। কি হবে? মোস্ট পপুলার, মোস্ট পপুলার। ঠিক আছে, তাহলে কোনটা হবে? উত্তর হচ্ছে মোস্ট পপুলার। তো কি পাচ্ছি আমরা? মোস্ট পপুলার। পপুলার, মোর পপুলার, মোস্ট পপুলার। তারপর কি হতে পারে আমাদের? ধরো যে বিউটিফুল, মোর বিউটিফুল, মোস্ট বিউটিফুল। তারপর কি হতে পারে? যে অ্যাংশাস, মোর অ্যাংশাস, মোস্ট অ্যাংশাস। ঠিক আছে, ওকে। ফিলিং দ্য ব্ল্যাঙ্ক উইথ দ্য কারেক্ট ভার্ব। দ্য ইংলিশ, খুব মজার একটা জিনিস খেয়াল রাখো। দ্য ইংলিশ আর শুধু ইংলিশের মধ্যে পার্থক্য কি বলতো? যখন ইংলিশের পূর্বে, খুব মনোযোগ দিয়ে মনে রাখো, ইংলিশের পূর্বে যখন দা বসাবা, এটা হচ্ছে ইংরেজ জাতি। কি বোঝায়? ইংরেজ জাতি। কি বোঝায় এটা? ইংরেজ জাতি বা ব্রিটিশ জাতি। আর যখন শুধু ইংলিশ বলতেছি, এটা হচ্ছে ভাষা। এটা কি? ইংরেজি ভাষা। এটা শুধুই ইংরেজি ভাষা। তাহলে ইংরেজ জাতি তো একজন মানুষ না, তাই না? দা বাঙালি একজন, অনেক বাঙালি। তাহলে বলছে ইংরেজরা ইংরেজি বলে, ইংরেজরা ইংরেজি বলে। এটা কি? সত্য কথা। যে কথা সত্য সে কথা প্রেজেন্ট টেন্স। যে কথা প্রচলিত আছে, যে কথা সচরাচর সবাই বলে, যেটা সব সময় চলে আসছে, ইউনিভার্সাল, সেটা অলওয়েজ প্রেজেন্ট ইনডেফিনিট টেন্স। তাহলে কি হবে বলতো? দ্য ইংলিশ পাস্ট কি হবে? না, যেহেতু সত্য কথা দেখে হবে প্রেজেন্ট ইনডেফিনিট হবে। কি হবে? প্রেজেন্ট ইনডেফিনিট। ওকে, আচ্ছা, তাহলে স্পোক হবে না। তাহলে ইজ কি হবে? অবশ্যই না, এটা অ্যাক্টিভ সেন্টেন্স, কারণ সাবজেক্ট আছে। সাবজেক্ট থাকলে কিন্তু প্যাসিভ করা যাবে না, অ্যাক্টিভ। স্পোকেন সরাসরি কখনো ভিত্তি বাক্যে হয় না। তাহলে কোনটা হবে উত্তর? তো হচ্ছে স্পিক। তাহলে ব্রিটিশরা ইংরেজি বলে বা ইংরেজরা ইংরেজি বলে। ঠিক আছে, ওকে, এবার আসি। হি হ্যাজ জাস্ট অ্যারাইভড। দ্য ওয়ার্ড জাস্টিস, এই বাক্যে জাস্ট কোন পার্ট অফ স্পিচ? ওকে, আমরা এটা সহজে চিন্তা করি। হি হ্যাজ জাস্ট অ্যারাইভড, সে মাত্রই পৌঁছালো। তাহলে এই যে জাস্ট ওয়ার্ড কাকে মডিফাই করছে? মাত্রই পৌঁছেছে। পৌঁছেছে কি? ভার্ব। তাহলে ভার্বকে যে মডিফাই করে সে কি? সে হচ্ছে অ্যাডভার্ব।
বলেছি না ওই যে ক্লাসের শুরুতে, ভার্বকে যে মডিফাই করে সে কি অ্যাডভার্ব। সে মাত্রই পৌঁছালো, তাহলে মাত্রটা কাকে বোঝাচ্ছে, সে কে না পৌঁছাইছে মাত্র, মাত্রই পৌঁছেছে। তাহলে এই ভার্বটা কখন হয়েছে, কত আগে হয়েছে, কত পর হয়েছে, টাইমকে ডিফাইন করতেছে জাস্ট ওয়ার্ডটা। তো যা যেহেতু ভার্বের সিচুয়েশনকে নির্ভর করতেছে, ঠিক হবে অ্যাডভার্ব। শেষ। তাহলে ভার্বকে যে মডিফাই করে, ভার্বের সম্পর্কে যে অতিরিক্ত তথ্য দেয় সে কি, সে হচ্ছে একটা অ্যাডভার্ব। দ্য কারেক্ট ট্রান্সলেশন অফ ট্রেনটি ঢাকা যাবে, খুব সুন্দর একটা কোয়েশ্চেন। ওকে দেখি, ট্রেনটি ঢাকা যাবে, দ্য ট্রেন উইল গো টু ঢাকা, এটা হতে পারে। অথবা দ্য ট্রেন ইজ বাউন্ড ফর ঢাকা, কোনো কিছুর জন্য প্রস্তুত, যেতে প্রস্তুত, বাউন্ড ফর। ওকে, তাহলে দ্য ট্রেন ইজ গোয়িং টু ঢাকা, গোয়িং টু ঢাকা মানে যাচ্ছে, কিন্তু এখানে কি বলেছে, যাবে, মানে সেট হয়ে আছে, রেডি হয়ে আছে, যাবে, বাট ইজ গোয়িং টু দিলে হবে না। দ্য ট্রেন ওয়েন্ট টু ঢাকা, এটা দিলে ভুল কোথায়, এটা অলরেডি পাস্ট টেন্স। দ্য ট্রেন ওয়েন্ট টু ঢাকা মানে ট্রেন ঢাকায় চলে গেছে, এটা কি হবে, হবে না। দ্য ট্রেন ইজ লিভিং ফর ঢাকা, ট্রেন ঢাকার জন্য ছেড়ে যাচ্ছে, কিন্তু এখানে বলছে যাবে, এটা হবে না। তো কি হবে, দ্য ট্রেন ইজ বাউন্ড ফর, ইজ বাউন্ড ফর হচ্ছে ট্রেনটা ঢাকায় যাওয়ার জন্য প্রস্তুত। বাউন্ড ফর মানে কি, কোনো কিছুর জন্য প্রস্তুত, কোনো কিছুর জন্য নির্দিষ্ট হয়ে আছে, নির্ধারিত হয়ে আছে, ইজ বাউন্ড ফর। ওকে, কি হবে, বাউন্ড ফর, উত্তর কি হবে, বাউন্ড ফর। তারপর আসি, চুজ দ্য কারেক্ট সেন্টেন্স ফ্রম দ্য ফলোইং, নিচের বাক্যগুলো থেকে সঠিক বাক্য খুঁজে বের করো। ওকে, ওয়ান শুড ওবে ওয়ান্স প্যারেন্টস, একজনের উচিত তার বাবা মায়ের সম্মান করা, বাবা মায়ের প্রতি শ্রদ্ধা জানানো। ওয়ান শুড ওবে দেয়ার প্যারেন্টস, আমরা এটা ক্লাসে পড়াইছিলাম। দেখো ওয়ান শব্দটার এই ওয়ানের পজিটিভ কখনোই হিজ, হার বা দেয়ার এগুলো হয় না। সবাই লিখো, এটা হয় না, না, না। তাহলে ওয়ানের পজিটিভ কি হয় ভাইয়া, ওয়ানের পজিটিভ হচ্ছে ওয়ান্স, কি হয়, ওয়ান্স। সবাই নোট করো, সবাই এটা কমেন্টে লিখে রাখো যে ওয়ান এর পজিটিভ ওয়ান্স। এই প্রশ্নটা অনেকবার এসেছে, এটা অনেক বেশি কমন একটা কোয়েশ্চেন, অনেক বেশি কমন একটা আসার মতো একটা কোয়েশ্চেন। ওকে, তাহলে ওয়ান থেকে ওয়ান্স, এটা অনেক আসার মতো একটা কোয়েশ্চেন। ওয়ান শুড ওবে ওয়ান প্যারেন্টস, না ওয়ান হয় না কিন্তু ভাই, কি বলেছি, ওয়ান্স, অ্যাপোস্ট্রফি লাগবে। ওয়ান শুড ওবে দা প্যারেন্টস, না, তাহলে কোনটা হবে, ওয়ান শুড ওবে ওয়ান্স প্যারেন্টস, একজনের উচিত তার বাবা মাকে সম্মান জানানো, শ্রদ্ধা করা। তারপর ফিল ইন দ্য ব্ল্যাঙ্ক উইথ অ্যাপ্রোপ্রিয়েট ওয়ার্ড, হি হ্যাজ বিন ইল ড্যাশ লাস্ট ফ্রাইডে। আচ্ছা, কোন টেন্স আছে দেখো তো, প্রেজেন্ট পারফেক্ট, কিসে আছে, প্রেজেন্ট পারফেক্ট। আচ্ছা, এখন প্রেজেন্ট পারফেক্ট টেন্স আমরা টাইম বুঝাইতে কয়টা জিনিস ইউজ করি, দুইটা, একটা হচ্ছে ফর আর একটা হচ্ছে কি সিন্স। ওকে, প্রশ্ন হচ্ছে ভাই কখন ফর, কখন সিন্স। সিন্স হবে নির্দিষ্ট সময় বলা থাকে যখন, এটাকে আমরা বলছি পয়েন্ট অফ টাইম, কি বলি, পয়েন্ট অফ টাইম, কোথা থেকে কাজটা শুরু হয়েছে সেটা বলা থাকবে। আর ফর বসে কখন, পিরিয়ড অফ টাইম, পিরিয়ড অফ টাইম। তাহলে ভাইয়া একটু উদাহরণ দিয়ে আমাদেরকে জিনিসটা ক্লিয়ার করে দেন। যেমন ধরো বললাম যে ফর 2 days, ফর 2 days, 2 দিন ধরে, কিন্তু 2 দিনটা কবের 2 দিন সেটা জানি না। কিন্তু সিন্স কেমন, যেমন ধরো এক্সাক্ট টাইম বলবে, যেমন সিন্স মানডে, একদম নির্দিষ্ট সময় বলে দিছে। অথবা ধরো সিন্স 8 AM, সিন্স 8 AM। ওকে, নির্দিষ্ট সময় বলা থাকলে কি হয়, সিন্স। তাহলে যেহেতু ফ্রাইডে নির্দিষ্ট করে বলে দিচ্ছে, তাহলে কি আমরা জানি সিন্স ফর ছাড়া বাকিগুলো হয় না, তাহলে উত্তর কোনটা হবে, উত্তর হবে আমাদের সিন্স। ওকে, এটা মনে রাখবা, এখান থেকে বেশ প্রশ্ন হয়, এটাকে ভাইয়া ডাবল মার্ক দিব। হ্যাঁ, এটাকে আমি ভাইয়া হচ্ছে এটাকে স্টার মার্ক দিব, সবাই এটাকে 3 স্টার দাও। এটা খুবই 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 পরিচিত একটা কোয়েশ্চেন। হ্যাঁ, এটা বুঝছো, এটা ক্লিয়ার হয়েছে। এটা কিন্তু খুবই কমন একটা কোয়েশ্চেন, নার্সিং এটা বেশ পরীক্ষায় আসে, নার্সিং পরীক্ষাটা অনেক আসে, এই প্রশ্নটা অনেক আসে। তোমাদের যে সাজেশন দিছি না ভাইয়া, হ্যাঁ, তোমাদের যারা আমাদের স্টুডেন্ট ছিল, আমি ওইখানে বলে দিয়েছিলাম যে এই ধরনের তোমাদের টেন্সের মধ্যে ইনডেফিনিট টেন্স আর পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স নিয়ে অনেক প্রশ্ন আসে। সিন্স ফর আমি স্পেসিফিক করে দিছি ওই আমাদের ক্লাসের মধ্যে। হ্যাঁ, আসো, fill in the blank with appropriate word. I read the Daily Star every day. আমরা জানি নিউজ পেপার
পত্রিকার নামের পূর্বে কি বসে? পত্রিকার পূর্বে কি বসে? দা বসে। দা বসে। পত্রিকার নামে কি বসে? দা বসে। সবাই নোট রাখো। পত্রিকা দ্য ডেইলি স্টার, দ্য ডেইলি স্টার, অথবা দ্য ইনকিলাব, এরকম যে কোনো পত্রিকার নাম, দ্য নিউ ইয়র্ক টাইমস, দ্য ইন্ডিয়ান টাইমস, দ্য যে কোনো পত্রিকার নাম মানেই আর্টিকেল কি বসবে? চোখ বন্ধ করে দা। ওকে, আমরা আজকে 40 পর্যন্ত টানবো। হ্যাঁ, উইলিয়াম শেক্সপিয়ার কি ছিলেন? তিনি ছিলেন একজন নাট্যকার। কি ছিলেন বলতো? তিনি বিশেষত একজন নাট্যকার ছিলেন। তিনি অনেক নাটক লিখেছেন। তিনি কি ছিলেন? একজন নাট্যকার ছিলেন। তাহলে উইলিয়াম শেক্সপিয়ার কি ছিলেন? উইলিয়াম শেক্সপিয়ার ছিলেন একজন নাট্যকার। তিনি সায়েন্টিস্ট না, প্লে রাইট। এই যে দেখো, নাট্যকার কি? প্লে রাইট। প্লে রাইট মানে কি? প্লে রাইটার। প্লে শব্দ থেকে নাটক হয়। হ্যাঁ, প্লে রাইটার। প্লে যখন নাউন হয় তখন হচ্ছে নাটক। খেয়াল রাখো, প্লে যখন ভার্ব তখন হচ্ছে খেলা করা বা খেলা। আর প্লে যখন নাউন তখন হয় কি? নাটক বা ড্রামা বলি আর কি। তাহলে কি হবে? প্লে রাইট। তিনি পলিটিশিয়ান, ফিলোসফার, সায়েন্টিস্ট ছিলেন না। তিনি ছিলেন কি? একজন নাট্যকার, দ্য দিল্লি স্টার। ওকে, লাইক দিলাম তোমাকে। ওকে, চলো। দ্য সিনোনিম অফ অ্যাম্বিশন। অ্যাম্বিশনের সিনোনিম চেয়েছে। তাহলে অ্যাম্বিশন মানে কি বলতো? অ্যাম্বিশন। তাহলে অ্যাম্বিশন শব্দটা আমরা জানতে হবে না? অ্যাম্বিশন শব্দটা জানো সবাই? অ্যাম্বিশন শব্দটা জানা আছে সকলের? ছোট্ট সোনামণিরা, অ্যাম্বিশন মানে হচ্ছে আকাঙ্ক্ষা, আশা, প্রত্যাশা। হ্যাঁ, অ্যাম্বিশন মানে কি? আশা অথবা প্রত্যাশা। কি চেয়েছে আমার? চেয়েছে এটা সিনোনিম, তাই তো? সমার্থক শব্দ। তাহলে কি হবে? এইমলেসনেস মানে হচ্ছে আশাহীন। ইনডিফারেন্স মানে কি? উদাসীনতা। তাহলে উদাস মানে তো তার কোনো নিয়ম নীতি নাই, তার কোনো ধ্যান খেয়াল নাই, সে পইরা থাকে, কাজ করে তো করে না, উদাসীন। পারপাসলেসনেস, তাও একই, উদ্দেশ্যহীন। তাহলে কি হবে? ডিজায়ার মানে কি? আশা বা আকাঙ্ক্ষা। ডিজায়ার মানে কি পাচ্ছি আমরা? আশা। ওকে, বুঝলাম সবাই? ব্যাগে জানাও তো আমরা সবকিছু ক্লিয়ার কিনা। আমরা 40টা প্রশ্ন সলভ করেছি। আমরা 2 পর্বে ক্লাস নিব, আমি জানি। আমি তোমাদের আগেই বলেছি জানি ক্লাসের শুরুতে। আমরা 2 পর্বে ক্লাসটা নিব। আমরা আমাদের কোয়েশ্চেন ব্যাংক সলভ ক্লাস, যেহেতু আমাদের একটা রিজার্ভ ডে আছে আগামীকাল রুটিন অনুযায়ী। সো আগামীকাল আমরা 60টা কোয়েশ্চেন সলভ করবো। ভাইয়া টাইমটা জানাবো তোমাদেরকে, যেহেতু আমার একটু বিজি স্কেজুল আছে আজকে। আরেকটা ক্লাস ভাইয়া শুরু করবো 9 মিনিট পরে। সো আজকের ক্লাসটা কেমন লাগলো এটা একটু জানাও তোমরা। হ্যাঁ, আজকের ক্লাসে তোমাদের কেমন লেগেছে? প্রবলেমগুলো সলভ করে শিখতে পেরেছো কিনা? ক্লাসটা এনজয় করেছো কিনা? ক্লাসে তোমাদের প্রবলেমগুলো সলভ হয়েছে কিনা সেটা কেমন লেগেছে সেটা একটু জানাও। হ্যাঁ, এবং তোমরা তোমাদের ক্লাসের ব্যাপারে যে কোনো মতামত আমাদের নার্সিং ড্রিমার্স, আমাদের যে পাবলিক গ্রুপ আছে, সেখানে তোমাদের ক্লাস নোট, ক্লাসের মতামত যে কোনো কিছু জানাতে পারো। ওকে, তাহলে সবাইকে আজকে ভাইয়া শুভকামনা জানিয়ে এখানেই শেষ করতেছি। দেখা হবে আগামীকাল। এটা 2য় পর্বে। আমরা এই 41 থেকে শুরু করে আমরা বাকি প্রশ্নগুলো 100 পর্যন্ত সলভ করব। আমরা বিএসসি এবং যেই ডিপ্লোমা আছে সেই প্রশ্নগুলো দিয়ে। ওকে, তাহলে আজকে সবাই সুস্থ থাকো, ভালো থাকো, সবাই পড়াশোনা করো এবং কালকের জন্য এনার্জি রাখো। কালকে যেন আমরা আরো এনার্জি নিয়ে আমরা 60টা প্রশ্ন সলভ করতে পারি। ওকে, সবাইকে স্বাগতম জানিয়ে আমি আজকের মতো শেষ করছি। দেখা হচ্ছে আগামীকাল 2য় পর্বের ক্লাসে। সবাই ভালো থাকো, সুস্থ থাকো, নার্সিং ড্রিমার্সের সাথে থাকো, মানিক ভাইয়ের সাথে থাকো। আসসালামু আলাইকুম।